হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ তোমরা শুনবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ও তারাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিপালিত অমর চরিত্র তারানাথ তান্ত্রিকের প্রতি আমাদের শ্রদ্ধার নিবেদন। লেখিকা ইশিকা হাজরার কলম থেকে একটি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প, তারানাথ তান্ত্রিক ও দেবী রুক্মা। আজকের গল্প পাঠে রয়েছে আর্য। শুনতে থাকো আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন কাহিনী তারানাথ তান্ত্রিক ও দেবী রুক্মা। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, আর সেইখানে নববর্ষের আনন্দে আত্মহারা হবে না এমন বাঙালি এই পৃথিবীতে নেই। আর এইবারে নববর্ষ উপলক্ষে আমি আর কিশোরী মিলে তারানাথের জন্য ধুতি পাঞ্জাবি আর চারির জন্য একখানা লেস দেওয়া শাড়ি নিয়েছি। চারি অনেকদিন ধরেই এই শাড়ির কথা বলেছিল বটে, কিন্তু নানা কারণে তা দেওয়া হয়ে ওঠেনি তাকে। তাছাড়া তারানাথের সাথে আমাদের যত গভীর তাত্ত্বিক সম্পর্কই হোক না কেন, ওনার যতই আর্থিক সমস্যা হোক না কেন, উনি কোনোদিনই কোনো রকম সাহায্য আমাদের থেকে নেননি, আর ভবিষ্যতেও নেবেন না। এই কথা আমাদের জানতে বাকি নেই। এদিক থেকে ওনার আত্মসম্মান অনেক বেশি প্রখর, আর আমরাও ওনাকে শ্রদ্ধা করে ওই পাসিং শোয়ের প্যাকেট আর নয়তো টুকটাক তেলে ভাজাটুকুই ওনার জন্য নিয়ে যাই। কিন্তু এই নববর্ষের দিনে ওদের দুজনকে এই ছোট্ট উপহারটুকু না দিলে আমি বা কিশোরী কেউই মনে মনে শান্তি পাচ্ছিলাম না। পয়লা বৈশাখের পরের দিনটিও পড়েছে রবিবার, আমাদের জন্য একেবারে সোনায় সোহাগা। আমি আর কিশোরী আগে থেকেই ঠিক করে রেখেছিলাম রবিবার বেলাতেই একটু ভালো করে বাজার করে আমরা একেবারে তারানাথের বাড়ি যাব, এবং সেখানেই সেদিনকার দুপুরের মধ্যাহ্ন ভোজন সারা হবে। সেই হিসেবেই সকাল সকাল কিশোরী আমার বাড়িতে হাজির হতেই দুজনে মিলে বেরিয়ে পড়লাম মঠ লেনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যাবার পথেই ব্যাগ ভর্তি বাজার করে যখন তারানাথের বাড়ির সামনে উপস্থিত হই, তখন দেখি একজন প্রায় 60 বছরের প্রৌঢ় ভদ্রলোক ওনার সাথে কথা বলতে ব্যস্ত। ওনাদের কথা দেখে মনে হলো ওনারা পূর্ব পরিচিত। আমাদেরকে দেখে তারানাথ সামান্য হেসে ঘরে গিয়ে বসতে পড়লেন। উনি কথা বলছেন দেখে আমরা ওনাকে কিছু না বলে চারিকে হাঁক দিয়ে ডাকলাম। সে এসেই হাসি মুখে আমাদের দুজনকে প্রণাম করে নববর্ষের শুভেচ্ছা জানালো। সেদিন তোমার হাতের রান্না খেয়ে এখনো মুখে লেগে আছে, তাই আবার নিজেদের রসনা তৃপ্তি করতে বাজার থেকে নিয়ে চলে এলাম। এবার ভালো করে রাঁধো তো, যাতে একদম হাত চেটে পুটে খাই। কিশোরীর কথায় চারি বাজারের ব্যাগটা নিয়ে একবার উঁকি ঝুঁকি দিয়ে দেখে নিল। ওদের কথার মাঝেই আমি চারির জন্য আনা শাড়িটা ওর সামনে ধরতেই প্রথমেই খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল চারি। তারপর আনন্দে প্রায় লাফিয়ে উঠে বলল, মনে ছিল আপনাদের? আমি নিজেই যে এর কথা বলতে বসেছিলাম। খুব সুন্দর হয়েছে শাড়িখানা, সত্যি কাকাবাবু, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিশোরী বলল, ধন্যবাদ আবার কি চারি, এটা তো আমরা ভালোবেসে দিয়েছি তোমায়। ভালোবাসায় আবার ধন্যবাদ কি হয়? তবে এখন যদি একটু ঠান্ডা বাতাসার জল হতো তাহলে বেশ হতো। পাওয়া যাবে চারি একটু বাতাসার জল? কথাটা শুনে চারি জিভ কাটা দেখে মনে হলো সে বড় অন্যায় করে ফেলেছে। তারপর তাড়াতাড়ি করে বলল, এই রে, আমারই ভুল হয়েছে। রোদে পুড়ে দুটো মানুষ এসেছে আর আমি তাদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ছি ছি ছি, আপনারা ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা বাইরে একজনের সাথে কথা বলছেন, এক্ষুনি চলে আসবেন। এই বলে সে প্রায় দৌড়েই রান্নাঘরের দিকে চলে গেল, আর আমরাও ঘরে গিয়ে বসলাম। প্রায় মিনিট 5 পর তারানাথ ঘরে ঢুকলেন। আমার দিকে তাকিয়ে তারানাথ বললেন, জানতাম আজ আসবে, কিন্তু তা বলে এত কিছু বাজার করে আনার কি ছিল বলো তো? না হয় আমার ঘরের দুটো দুধ ভাতই খেতে। তারানাথের কথার উত্তর না দিয়ে কিশোরী তারানাথের হাতে ধরা বইয়ের মতন জিনিসটার দিকে তাকিয়ে বলল,
আপনার হাতে ওইটা ডায়েরির মতো কি? দেখে তো বেশ অনেক পুরনোই বলে মনে হচ্ছে। কিশোরীর কথায় তাহানাথ একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর হাতের জিনিসটা আমাদের সামনে রেখে নিজেও বসলেন। আমি আর কিশোরী ডায়েরি বলে যেটাকে ভাবছিলাম সেটা কাছ থেকে দেখে ঠিক ডায়েরি বলে মনে হলো না। আমাদের কৌতূহল দেখে উনি ওই বইয়ের মতন জিনিসটার প্রথম পাতা উল্টে আমাদের সামনে ধরলেন। আমরা এতক্ষণ যেটাকে ডায়েরি বলে ভাবছিলাম সেটা আসলে একটা বহু পুরনো পুঁথি। তবে পাতাগুলো বড্ড হলদেটে হয়ে গেছে, হয়তো সময়ের ফেরে সেগুলোর এমন হার। লেখাগুলো সব কী ভাষায় লেখা সেটা ঠিকভাবে আমাদের বোধগম্য হলো না। সেই সাথে পুঁথির লেখা কিছু কিছু জায়গা বেশ আবছা হয়ে গেছে দেখতে পেলাম। তবে বইয়ের মলাটটা বেশ শক্ত কার্ডবোর্ড দিয়ে বাঁধানো এখনো, তার উপর নানান রকমের নকশা কাঁথা। বেশ একটা রাজকীয় ব্যাপার আছে ওই পুঁথিটার মধ্যে। আর সব থেকে আকর্ষণ হলো মলাটের ওপর একটা নারী মূর্তির চোখের ছবি আঁকা। এত পুরনো বইয়ের মধ্যেও যেন সেটা বড্ড বেশি উজ্জ্বল। কিন্তু বুঝলাম না এটা কিসের পুঁথি, তাই তারানাথকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এটা কিসের পুঁথি ঠাকুরমশাই? দেখে তো বেশ পুরনো মনে হচ্ছে। আমার কথা শুনে তারানাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মুরং উপজাতির নাম শুনেছ তোমরা? সেই উপজাতিদের ধর্মেরই এক ধর্মগ্রন্থ বলতে পারো। মুরং উপজাতি? না, এদের নাম তো কখনো শুনিনি। কি হে, তুমি কিছু জানো নাকি? এই উপজাতির নাম আমি ওই প্রথমবার শুনছি, তাই স্বাভাবিকভাবে ঘাড় নেড়ে আমিও জানালাম যে আমি জানি না। আমাদের কথার মাঝেই চারি 3 গ্লাস শরবত আর সন্দেশ আমাদের সামনে রাখল। এই নিন, একটু ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা হন। বাইরে যা গরম পড়েছে। উফ, জানো বাবা, কাকাবাবুরা আমার জন্য শাড়ি এনেছে, কি সুন্দর দেখতে। এই বলে মিষ্টি করে হাসল চারি। তারানাথ একটু গম্ভীরভাবে বললেন, এসবের আবার দরকার কি ছিল বলো তো তোমাদের? তোমাদেরও মাথায় কখন যে কি ভূত চাপে ভগবান জানে। ভাগ্যিস চারি এসে শাড়ির কথা বলল, না হলে তারানাথের জন্য আনা ধুতি পাঞ্জাবির কথা বেমালুম ভুলেই গিয়েছিলাম। কিশোরীর দিকে তাকাতে সেও আমার দিকেই তাকালো, তারপর মাথা নেড়ে প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিল। তারানাথ খানিক অবাক হয়ে প্যাকেটটা খুলে চুপ করে সেটার দিকে তাকিয়ে রইল। তারপর ধরা গলায় বলল, হঠাৎ করেই তোমাদের সাথে পরিচয় অনেকটা কাছের হয়ে গেছে। পরিবার স্বজন অনেক আগেই পেছনে ফেলে এসেছি। তারপর সেরকম কারোর কাছে নিজেকে প্রকাশও করতে পারিনি। কিন্তু তোমরা সত্যি রক্তের সম্পর্ককে ছাড়িয়ে পুরোপুরি আমাকে আপন করে নিয়েছ। আমি সত্যি অনেক ভাগ্য করেছি গো। তারানাথের কথা শুনে আমরা দুজনেই খানিক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। জানি মানুষটা প্রথম জীবনে যতটা উচ্ছল ছিল, এখন এই পর্যায়ে এসে সব খুইয়ে নিজের মনোবল হারিয়ে ফেলেছেন। তাই আমাদের দুজনকে পেয়ে উনি তবুও একটু জোর পান। আর আমরাও ওনাকে বড্ড ভালোবাসি, শুধু ওনার গল্প বলার বাচনভঙ্গির জন্য নয়, বরং ওনার আপন করে নেওয়া স্নেহ, ভালোবাসা, ওনার জীবন দর্শন, পরিশেষে পুরো মানুষটাকে আমরা বড্ড ভালোবাসি। হয়েছে হয়েছে, এবার একটু মুখে সন্দেশ দিন তো। আর বাবা, ধুতি পাঞ্জাবিটা বেশ হয়েছে, তোমাকে বেশ মানাবে। নিন, আপনারা গল্প করুন, আমি যাই রান্না চাপাই, না হলে ওইদিকে খেতে দেরি হয়ে যাবে। চারি যেতেই তারানাথ একটু হাসল। বুঝলাম স্রোতের মতন বয়ে যাওয়ার জীবনের এই প্রবাহে প্রাপ্তির কথা ভেবেই তিনি হাসছেন। কিছুক্ষণ নিস্তব্ধতার পর কিশোরী ওই ধর্মগ্রন্থটার দিকে নির্দেশ করে বলল, তখন এটা নিয়ে বলতে বলতে থেমে গেলেন যে? কি যেন একটা উপজাতির নাম বলছিলেন যেন? ওই মুর না কি একটা ছিল না? মুর নয়, মুরং উপজাতি। হ্যাঁ হ্যাঁ, ওই হলো। কিন্তু ওদের বাসস্থান কোথায়? আর আপনি জানলেনই বা কি করে এইসব? আমি জানলাম কি করে?
তা সে এক বড় কাহিনী। তবে এই মুরং উপজাতি বাংলাদেশের বান্দরবন আর রাঙামাটি জেলার নৃগোষ্ঠী উপজাতি। এদের ম্রো বলা হয়। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, বলুন না ব্যাপারটা। তাছাড়া ওই পৌর ভদ্রলোকটি হঠাৎ এই বইটি আপনাকে দিয়ে গেলেনই বা কেন? আর এই উপজাতি ধর্মগ্রন্থ এখানে কেন? তারানাথ তার পাশে রাখা সিগারেটটা ধরালো, তারপর তাতে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলো। গল্প নয় হে, এ আমার জীবনের একটা ঘটনা, একটা অংশ। হ্যাঁ সে তো অবশ্যই। আর নববর্ষের শুরুটা না হয় আপনার জীবন অভিজ্ঞতা দিয়েই শুরু হোক। দেখলাম তারানাথ আবার সিগারেট একটা লম্বা টান দিল, তারপর বলল, তখন সাধু সঙ্গ ছেড়ে বেশ কিছুদিনের মতো বাড়িতে বসে আছি। বাড়ির সকলে মনে মনে এক প্রকার নিশ্চিত যে ওই তন্ত্র সাধনা সাধুসঙ্গ থেকে আমার মন উঠে গেছে। ওরা তো মনে মনে খুব খুশি, সাথে আমায় সংসারে বাঁধবে বলে বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছে। ঠিক সেই সময় আমার মন আবার পৃথিবীকে আরো কাছ থেকে জানার জন্য উতলা হয়ে উঠল। মনে হলো এই ঘর পরিবার এসব আমার জন্য নয়, আমায় ডাকছে অন্য কেউ, অন্য কোথাও। বরাবরের মতো এবারেও তাই মনের কথা শুনে একদিন ভোর হওয়ার আগেই রাত থাকতে থাকতে বেরিয়ে পড়লাম নতুনকে জানার উদ্দেশ্যে। আবারও এগিয়ে যেতে লাগলাম আমার পরিচিত পরিবার, বাড়ি, মাঠ ঘাট সব কিছুকে পিছনে ফেলে। থাকার মধ্যে সাথে রয়ে গিয়েছিল শুধু এই বিশাল আকাশটা। যেখানেই যাই না কেন ওপরের দিকে যখনই চেয়ে দেখি তখনই এই আকাশটা আমার সঙ্গে থাকে। ওই আকাশটাই যে আমার খুব কাছের। বিশ্বাস করো, এই পথে পথে বেরোনো সাধু সন্ন্যাসীদের সঙ্গ, নতুন নতুন তন্ত্র সাধনা আমায় যে শান্তি দিত তা আমি আর কোথাও থেকে পাইনি, আমার ঘরেও না। পথের মধ্যে হাঁটছি, নিত্য নতুন মানুষ দেখছি, তাদের জীবনযাপন দেখছি, আর এই সমস্ত কিছু খুব বেশি করে প্রভাবিত করত আমায়। অনেক কিছু শিক্ষা পেয়েছি তার থেকে। এরকম ভাবে উদ্দেশ্যহীন হয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রেল স্টেশনে। গন্তব্য চন্দনপুর। জানি না ঠিক কি কারণে, তবুও যেন মনে হলো ওই চন্দনপুরই এখন আমার গন্তব্য। ট্রেন আসতেই ট্রেনে উঠে পড়লাম। জানলার ধারে একটা বসার জায়গা পেয়ে সেখানে নিজের পুঁটলি নিয়ে একেবারে আঁটো সাঁটো হয়ে বসে গেলাম। জানলা দিয়ে দেখছি একের পর এক গাছ বাড়ি যেন ছুটে ছুটে পেছনের দিকে চলে যাচ্ছে, সাথে মৃদুমন্দ বাতাস বইছে। বাতাসের জেরে কখন যে একটু চোখ লেগে গেছে বুঝতে পারিনি। সামান্য একটু টোকা খেতেই ঝিমুনি ভাবটা কেটে গেল। পাশ ফিরে দেখি এক ভদ্রলোক আমার পাশের জায়গায় বসে আছেন। পরনে সাধারণ ধুতি পাঞ্জাবি, দাড়ি গোফে মুখ এমন ভাবে ভর্তি যে আসল চেহারা ঠাহর করতে পারছিলাম না। তবে চোখে মুখে যেন কিছু একটা লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। তার ঘোলাটে চোখ দেখে নিজের অজান্তেই মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। প্রত্যুত্তরে কেবল হাসলাম। অন্য সময় হলে আমি মানুষজনের সাথে ভাব জমিয়ে ফেলি, কিন্তু এনার সাথে কিছুতেই সামান্য সৌজন্যবোধের কথাও বেরোলো না। এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় হিসেবে আমি আবার জানলায় চোখ রেখে বাইরের দৃশ্য দেখতে থাকলাম, যদিও মনটা পড়ে রয়েছে ওই লোকটারই দিকে।
পেছন না ফিরেও বুঝতে পারছি লোকটা একভাবে আমার দিকে তাকিয়ে আমায় পর্যবেক্ষণ করে চলেছে। কিন্তু কেন, কিসের জন্য আমাকে এইরকম ভাবে উনি পর্যবেক্ষণ করছেন তার উত্তর আমার জানা নেই। এবার সমস্ত অস্বস্তি দূরে সরিয়ে রেখে লোকটার দিকে ঘুরলাম, জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? তা কত দূরে যাচ্ছেন ঠাকুর? আপাতত চন্দনপুর যাচ্ছি। দেখলাম নিমেষের মধ্যে ওনার মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠে সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। আমি ভাবলাম হয়তো আমি বেশি চিন্তা করছি। তারপর কি মনে হতে মধুসুন্দরী দেবীর থেকে প্রাপ্ত সম্মোহনী শক্তি কাজে লাগিয়ে তার অন্তরটা পড়ার চেষ্টা করলাম, কিন্তু অবিশ্বাস্যভাবে তার উপর কোনো প্রভাবই পড়ল না, বরং তার উপর প্রভাব খাটাতে গিয়ে আমাকেই বেশ বেগ পেতে হচ্ছিল। তার অন্তরে শুধু কালো অন্ধকারের গাঢ়ত্ব, যেন সেই অন্ধকারেই তার বাস। লোকটার মুখের দিকে তাকাতেই দেখি সে একটা তীক্ষ্ণ হাসি আমার দিকে ছুঁড়ে দিচ্ছে। তারপর ট্রেন থেকে নামতেই সে নেমে গেল। আমার বুঝতে বাকি রইল না এই লোকটাও নিশ্চয়ই তন্ত্র সাধনার সাথে যুক্ত, না হলে সাধারণ মানুষ সম্মোহনী শক্তি থেকে পার পাবে না। মনের মধ্যে খচখচানি ভাবটা বেড়েই চলেছে। কিছু একটার আভাস মনের মধ্যে পাচ্ছিলাম। যতবার চোখ বন্ধ করছি ততবারই চোখ দুটো যেন মনের মধ্যে ভেসে উঠছে। এত কিছু ভাবনার মাঝেই চন্দনপুর এসে পৌঁছলাম। স্টেশনে নেমে দেখি চারপাশে মানুষের ভিড়। ওদের পাশ কাটিয়ে স্টেশন চত্বর থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। তখন সবে বিকেল, গ্রীষ্মের বিকেল। ঠান্ডা হাওয়ায় একটা আলাদাই মাদকতা তৈরি হচ্ছে বাতাসে। চারপাশে সারি সারি দেবদারু, নারকেল, আমের গাছ, এঁকে বেঁকে যাওয়া মেঠো পথ, মাঠ ফিরতি সব চাষির দল আর কোমরে মাথায় কলসি বধূদের দল বাড়ি ফিরছে। বেশ সুন্দর একখানা মনোমুগ্ধকর পরিবেশ। পথের মধ্যে দিয়ে চলতে চলতে এই সবই দেখছি, সাথে সাথে আর একটা ভাবনা তখনও মাথায় ঘুরছে। আজ রাত কাটানোর জায়গার সন্ধান করতে হবে। সত্যি কথা বলতে বাড়ি ছাড়ার পর থেকেই আমার আর বিলাসিতার দরকার পড়ে না। ওই মাথা গোঁজার ঠাঁইটুকু পেলেই আমার দিব্যি চলে যায়। আর দান হিসেবে চিঁড়ে মুরগি যা পাওয়া যায় তাই দিয়ে বেশ চলে যায়। কিন্তু এই অজানা জায়গায় একটা বাসস্থান কোথায় পাওয়া যাবে সেই ভাবনা চিন্তা করতে করতে আমি তখন এগোচ্ছিলাম। পেছন থেকে কেউ একজন ডেকে উঠল। প্রথমে আনমনা থাকায় ডাকটা খেয়াল করিনি। তারপর আবার ডাক শুনতে পেয়ে পেছন ফিরে দেখি একজন ভদ্রলোক ঠাকুর ঠাকুর বলে ডাকতে ডাকতে আমার দিকে এগিয়ে আসছেন। বুঝতে পারলাম উনি আমার কাছেই আসছেন। উনি এসেই আমার সামনে দাঁড়িয়ে পড়লেন। এতটা জোরে হাঁটতে হাঁটতে উনি এসেছেন যে হাঁপিয়ে উঠেছিলেন। কেমন আছেন ঠাকুরমশাই? ভালো। তবে উত্তর দিলেও আমি ওনার মুখের দিকে তাকিয়ে একটু চেনার চেষ্টা করলাম। না হলে তো এরকম ভাবে কেউ তো কখনো অচেনা কাউকে ডেকে সমস্ত কুশল কিনা জিজ্ঞেস করবেন না। লোকটার সাজ পোশাক দেখে মনে হলো না উনি বা সাধারণ ঘরের মানুষ। হয় উনি কোনো জমিদার বাড়ির লোক, নইলে নায়েব। কিছুক্ষণ যাবৎ স্মৃতির এ প্রান্ত থেকে ও প্রান্ত হাতড়েও যখন কিচ্ছু মনে এলো না, তখন ক্ষমা চেয়ে জিজ্ঞেস করলাম, ক্ষমা করবেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার সাথে কি আগেও দেখা হয়েছে? আসলে
আমি ঠিক মনে করতে পারছি না। ছি ছি ঠাকুর, এরকম ভাবে বলবেন না, পাপ লাগবে। আর আমাকে মনে রাখাও আপনার পক্ষে সম্ভব না। আসলে চৈত্র সংক্রান্তি উপলক্ষে সাগর মেলায় আপনার সাথে ছোট্ট একটা সাক্ষাৎ হয়েছিল। আপনার জন্যই আমার স্ত্রী সাপের ছোবল থেকে রেহাই পেয়ে প্রাণের সেবারে বেঁচেছিল। সেদিন তো ভিড় আর কাজের জন্য আপনার সাথে সেরকম গভীরভাবে সাক্ষাৎ হয়নি। আর আপনাকে আমার বাড়িতে পায়ে ধুলো দেবার কথা বলতে আপনি বলেছিলেন, আবার যদি কোনো দিন আমার আপনাকে দরকার পড়ে তাহলে আপনি ঠিকই আমার বাড়িতে আসবেন। আমি তখন সত্যি ভাবিনি আপনার সাথে আমার সাক্ষাৎ হবে বলে। সত্যিই ভগবান আছেন। তা আপনি কি এখানে কোনো অতিথির বাড়ি এসেছেন? ওনার কথা শুনে আমার মনে পড়ল বছর খানেক আগে সাগর মেলায় ওনাদের সাথে ওই অদ্ভুতভাবে দেখা হয়েছিল। তারপর আর সেসব কথা আমি প্রায় ভুলেই গেছিলাম। বললাম, না না, ওই আমার ভবঘুরে জীবনে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। দেখি কোনো মন্দির পাই কিনা, সেখানেই আজকের রাত যাপন করব। এসব কি বলছেন ঠাকুর? চন্দনপুরে জমিদার শিবশক্তি ঘোষালের বাড়ি থাকতে আপনি কিনা মন্দিরে আশ্রয় নেবেন? যত ব্রাহ্মণ বা ঋষি বা যেই ধর্মের মানুষ আসুক না কেন, সকলেই আমার বাড়িতে আশ্রয় পান। আর সেখানে আপনি তো আমায় কথা দিয়েছিলেন যে আপনি আমার বাড়িতে পদধূলি দেবেন। বুঝলাম ইনি হলেন চন্দনপুরের জমিদার, আর এখন এনার বাড়িতেই আমার আশ্রয় হবে। ওনার কথা শুনে বুঝলাম উনি বেশ সজ্জন মানুষ, সাথে ভক্তিপরায়ণ। এদিক দিয়ে আমার বেশ ভালোই হলো। কোথায় থাকবো সেসব নিয়ে চিন্তা আর করতে হবে না। আমাকে চুপ করে থাকতে দেখে উনি খানিকটা ইতস্তত করে জিজ্ঞেস করলেন, চুপ করে আছেন কেন ঠাকুর? আমার কি কিছু ভুল হয়েছে? আপনি যাবেন না আমার গৃহে? নিশ্চয়ই যাব, আমি যখন কথা দিয়েছিলাম অবশ্যই যাব। আর তাছাড়া আমার সৌভাগ্য যে আমি জমিদার বাড়ির আতিথেয়তা গ্রহণের সুযোগ পাব। আপনি কিন্তু এসব বলে আমার পাপ বাড়াচ্ছেন। বরং আপনাকে সেবা করার সুযোগ পেলে আমরা ধন্য হব। চলুন ঠাকুর, হ্যাঁ আমার সাথে চলুন। কথাবার্তার মধ্যে দিয়েই ওনার বাড়ি যাওয়ার রাস্তা ধরলাম। পথের মধ্যে দেখা হওয়া প্রতিটা মানুষের সাথেই উনি খুব অমায়িকভাবে কথা বলছিলেন। আসলেই জমিদার হিসেবে মানুষটা ভালো। ওনার বাড়ি পৌঁছতে দেখলাম বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি বাড়িটা। রাজকীয় বেশ একটা ব্যাপার রয়েছে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই একটা সুগন্ধ নাকে ঝাপটা দিয়ে গেল, যেন একেবারে নেশা ধরিয়ে দেয় এমন সুগন্ধ। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু এই সুগন্ধের উৎস খুঁজে পেলাম না। পাশেই একটা নিম গাছের আড়াল থেকে কেউ যেন একবার উঁকি মারল বলে মনে হলো। তাই ব্যাপারটা বোঝার জন্য আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। কিছু সমস্যা? কিছু কি খুঁজছেন ঠাকুর? বুঝলাম উনি এই সুগন্ধ পাননি, আর না তো কাউকে দেখতে পেয়েছেন। শুধু শুধু ওনাকে চিন্তায় ফেলা ঠিক হবে না বলে আমি বললাম, না না, সেরকম কিছু নয়। এই আপনার সাজানো গোছানো বাড়িটার চারপাশটা দেখছিলাম আর কি। এখন চলুন ভেতরে যাওয়া যাক। একটু এগিয়ে দেখলাম একটা আম গাছের ডালে কালো কুচকুচে পেঁচা বসে আছে। আমাদের দেখেই ডানা ঝাপটে উড়ে গেল। আবারও আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। এ যে একেবারেই ভালো লক্ষণ নয়, তার ওপর আবার লক্ষ্মীবার। তার মাঝেই কয়েকটা কাক কা কা করে বাড়ির ছাদের ওপর গিয়ে বসলো। সত্যি বলতে একটা ঘোর অমঙ্গলের ইঙ্গিত আমি পাচ্ছিলাম। শিবশক্তিবাবু ওনাদের অতিথিশালার একটা ঘর আমার জন্য খুলে দিলেন। একজন চাকরকে ডেকে আমার জন্য ফল মিষ্টি আনার হুকুম দিলেন। সবই তো বুঝলাম, কিন্তু চন্দনপুরে বাংলাদেশের ধর্মগ্রন্থের সাথে সম্পর্ক কি? নিশ্চয়ই উড়ে উড়ে আসতে পারে না? তাহলে ওই পুঁথিটা এলো কোথা থেকে?
একটু সবুর করো, সব জানতে পারবে। আর বলি, তুমি কি দেখেছো যে জড়বস্তু কখনো পাখা মেলে উড়ে বেড়াচ্ছে? তোমাদের তো সব কিছু নিয়েই ফাজলাম। দেখো বাবু, তোমরা আধুনিক হচ্ছ, অসুবিধে নেই, কিন্তু প্রাচীনকে সম্মান করো। প্রাচীন থেকেই কিন্তু নবীনের উৎপত্তি। যাকে ছাড়ো এসব, তোমাদের ভালো তোমরা বুঝো। আমি প্রবীণ মানুষ, তোমাদের মতো অত শত বুঝি না। হ্যাঁ, কি জানো বলছিলাম, হ্যাঁ, তো ওই আর কি, আমিও তখন ভাবিনি এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হব বলে। এই ঘটনাটা ঠিক কি করে যে তোমাদের বোঝাই, তার থেকে বরং তোমরা শোনো। তোমরাই না হয় আমার বলা শেষে বলো যে এই অভিজ্ঞতা শুনে তোমাদের কি মনে হচ্ছে। হ্যাঁ, সেই বরং ভালো। আপনি বলতে শুরু করুন। ওইদিকে যে চারির রান্নার সুগন্ধ পাচ্ছি, আজকের খাওয়াটা বেশ জোরদার হবে, বোঝাই যাচ্ছে। কিশোরীর কথা শুনে তাহানাথ হেসে বলতে শুরু করলেন, কতদূর যেন বললাম? ওই যে ভৃত্যকে জল মিষ্টি আনার নির্দেশ দিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ভৃত্য ফল মিষ্টি নিয়ে আসার আগেই বাড়ির ভেতর থেকে একটা হট্টগোল শোনা গেল। যেই ভৃত্যকে তিনি বাড়ির ভেতরে পাঠিয়েছিলেন সেই ভৃত্য হাঁপাতে হাঁপাতে এসে বলল, আলো দিদিভাই আবার ওরকম শুরু করেছেন, কিছুতেই শান্ত হচ্ছেন না, শরীর একেবারে গরমে পুড়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি চলুন। কথাটা শুনেই দেখলাম শিব শক্তির মুখটা ভয় একেবারে কালো হয়ে গেছে। উনি আমার দিকে ফিরে বললেন, একবার যাবেন আমার সাথে ভিতরে? ওনার কাতর অনুরোধ শুনে আমি আর না করলাম না। তাছাড়া কিসের জন্য এই হট্টগোল, সে নিয়েও আমার মনে নানা প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। ওনার সাথে বাড়ির ভেতরে গিয়ে দেখি দক্ষিণ পশ্চিমের একটা ঘরের বাইরে সকলে দাঁড়িয়ে আছে। সকলের মুখেই আতঙ্ক। সবাইকে সরিয়ে দিয়ে ঘরে ঢুকতেই দেখি একটা অষ্টাদশী যুবতী একটি মূর্তির সামনে শুয়ে ছটফট করছে। তার শরীর এত পরিমাণেই গরম যে কেউ তাকে ধরতে পারছে না, অথচ মেয়েটার কষ্ট চোখে দেখা যায় না। আমি সামনে যেতেই দেখলাম মেয়েটা তার ঘোলাটে হয়ে যাওয়া চোখে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। মনে হলো এই চোখ আমি আগেও দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। আমার ভাবনার মাঝেই দেখি সেই যুবতী সামনে রাখা একটা ছোট নকশা করা ছুরির মতো জিনিস দিয়ে নিজের বুকের ওপর আঘাত করে সেই রক্ত দিয়ে সামনে রাখা মূর্তিতে অর্পণ করল। না, এর বেশি কিছু হওয়ার আগেই আমি পুঁটলি থেকে জবা ফুল, চিতাভস্য আর তিল গুঁড়োর মিশ্রণে তৈরি একটা মন্ত্রপুত সংমিশ্রণ তার মাথায় চেপে ধরে একটা মন্ত্র পড়তে শুরু করলাম। ধীরে ধীরে মেয়েটির সমস্ত কাজকর্ম থেমে তার অচৈতন্য দেহ মেঝেতে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সকলে মিলে তাকে ধরে অন্য ঘরে নিয়ে গেল। ক্ষতটা অনেকটা, সেটারও নিরাময় করতে হবে। কিন্তু সবাই হুটোপুটি করলেও শিব শক্তিকে দেখলাম ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে, চোখে একটা অদ্ভুত শূন্যতা। আমি ওনার পাশে বসে কয়েকবার ডাকলেও ওনার থেকে কোনো উত্তর পেলাম না। ওনার কাঁধে হাত দিয়ে হালকা ঝাঁকুনি দিতে উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটা কি সুস্থ হবে না ঠাকুর? দেখলেন কি হাল হয়েছে, আজ তো নিজেকে পর্যন্ত বলি দিতে যাচ্ছিল। ভগবান, কি পাপ করেছিলাম আমি বলো, যার শাস্তি আমার মেয়েটা পাচ্ছে। বলতে বলতে উনি কেঁদে ফেললেন। ওনার সাথে কথা বলার সময় ঘরের মাঝে রাখা মূর্তিটা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। কি অপূর্ব সেই মূর্তি! চোখে এক আলাদাই জ্যোতি, ঠোঁটের কোণে এক মাদকতার হাসি, আর অপূর্ব আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে।
পরনের শাড়িটাও ভিন্ন পদ্ধতিতে পরানো। তোমরা অবশ্য ভাবতেই পারো তারানাথের চরিত্র কোন জায়গায় নেমেছে যে একটি দেবী মূর্তিকেও এভাবে বর্ণনা করছে। কিন্তু সত্যি বলছি, আমি জীবনে অনেক দেবী মূর্তি দেখলেও ওরকম লাস্যময়ী দেবী মূর্তি আরেকটিও দেখিনি। মূর্তিটা দেখতে দেখতে কেমন জানি ঘোরের মধ্যে চলে যাচ্ছিলাম। এই বাড়িতে প্রবেশের সময় যে সুগন্ধ পেয়েছিলাম সেটা যেন আরো বেশি করে আমার চারপাশ ঘিরে ধরছে। কি অদ্ভুত শান্তি! কিন্তু আমার মস্তিষ্কে তখন সতর্কবার্তা জারি হয়েছে, এই সমস্তটাই মায়া, এই কুহেলিকায় জড়িয়ে গেলে আর নিস্তার নেই। কিন্তু আমার মন তখন বাঁধন ছাড়া। ওই সুগন্ধের নেশায় তখন আমি বিভোর। মনে হচ্ছিল একটা নারী মূর্তি অবয়ব ধীরে ধীরে কুয়াশা পেরিয়ে এগিয়ে আসছে আমার দিকে। পরনে একটা সাদা শাড়ি, বেশ ভিন্ন পদ্ধতিতে পরা, মানে গ্রাম বাংলার বাড়ির গৃহকর্তীদের শাড়ি পরার ঢঙের মতো তো নয়। তার চলার সাথে সাথে নুপুরের মৃদু ছন্দ চারপাশে একটা ঝংকার তুলে সুরের রেশ ছড়িয়ে দিচ্ছিল। হাতের বাহুতে ধাতব দুটো বালা নারীটির বাহুর সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। নারীটির ঠোঁট বেঁকিয়ে হাসিটা বড্ড বেশি আবেদনময়ী, আর চোখের সেই দৃষ্টিটা ভয়ঙ্কর সুন্দর, যা যে কোনো মানুষকে আকর্ষণ করতে সক্ষম। আমি লাস্যময়ীটির সৌন্দর্য ও পিপাসিত চাতকের মতন যখন পান করছি, ঠিক তখনই হঠাৎ করেই ঠাকুর ডাকে আমি চমকে উঠে আমার মনের মধ্যে চলা সমস্ত চেতনা থেকে বেরিয়ে আসি। আমার মনে হলো যেন আচমকা ঘুম ভাঙার জন্য একটা সুন্দর স্বপ্ন ভেঙে গেল। চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে নিলাম, না, কোথাও কিচ্ছু নেই। কোথায় সেই নারী মূর্তি? তাহলে কি সত্যি স্বপ্ন দেখছিলাম, নাকি নিছক আমার কল্পনা? কিন্তু এটুকু সময়ের মধ্যে সত্যি কি স্বপ্ন দেখা সম্ভব? কিন্তু এরকম কল্পনাও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সজ্ঞানে কি করে করেছিলাম সেটাও জানা নেই আমার। এখানে আসার সময় থেকেই একটা গোলক ধাঁধা আমায় যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ঠাকুর, দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন। মারও বোধহয় তাই ইচ্ছা। তা না হলে আমাদের বিপদের সময় আপনি কাকতালীয়ভাবে উপস্থিত হন। আপনি একমাত্র পারবেন আমার মেয়েকে বাঁচাতে। দয়া করুন আপনি। রুক্মা নামটা শুনে আমি খানিক অবাক হলাম। ইনি তো মুরাংদের অপদেবী। তারপর সামনে রাখা প্রতিমার দিকে তাকিয়ে আমার অজান্তেই মুখ দিয়ে অপদেবী রুক্মার নামটা বেরিয়ে এলো। এতক্ষণে আমার সাথে হওয়া ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র খুঁজে পেলাম। এই ঘরে এসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিছক কোনো কল্পনা বা স্বপ্ন ছিল না। সবটাই ছিল এই অপদেবী রুক্মার ছলনা। কিন্তু এই মূর্তি এখানে এলো কি করে সেটাই বুঝতে পারছি না। কারণ এই রুক্মা মুরাংদের অপদেবী। মুরাং উপজাতি হল বাংলাদেশের বান্দরবান ও রাঙামাটি জেলায় বসবাসকারী 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভেতর একটি। তবে এরা ম্রো নামেও পরিচিত। সাধারণত এরা ভবঘুরে হয়ে থাকে। বাংলাদেশের ম্রোরা পাহাড়ের চূড়ায় ছোট ছোট মাচা ঘর তৈরি করে বসবাস করে। তবে কিছুদিন পর পর ম্রোরা স্থান পরিবর্তন করে নতুন নতুন পাহাড়ে মাচা ঘর বানায়। তাদের বিশ্বাস, একই স্থানে অনেক দিন বসবাস করলে তাদের অমঙ্গল হয়। এদের ধর্ম নিয়েও নানা মত আছে। এই দেবী বহুরূপী, নানা ধরনের রূপ ধারণ করে উনি মানুষজনকে ভয় দেখান।
পথভ্রষ্ট করেন এবং শেষ পর্যন্ত পাগল করে দেন। রুকমা কখনো কখনো লোভ দেখিয়ে বা সুন্দরী নারীর রূপ ধরে অল্প বয়সী পুরুষদের বিপথে নিয়ে যায়। সাথে নানা ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী উনি। নিজেদের শত্রুকে চিরতরে বিপথে নিয়ে যাওয়ার জন্য বা শক্তিশালী ক্ষমতার অধিকারী হওয়ার জন্য অনেকেই এই অপদেবীকে সন্তুষ্ট করতেন। এই অপদেবীর পূজার প্রধান উপকরণ হল অষ্টাদশী কুমারী যুবতী। রবি রাশির অবস্থান অনুসারে মলমাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশীতে সেই অষ্টাদশী কুমারী যুবতীর সাথে সঙ্গম করে। তার বাম হস্তের অনামিকা অঙ্গুলি কেটে এই দেবীর পায়ে অর্পণ করতে হয়। তারপর সেই যুবতীর রক্ত দিয়ে স্নান করানো হয় মূর্তিকে। কিন্তু এরকম নিষ্ঠুর প্রক্রিয়া কার্যকর করে কে নিজের শক্তিকে আরো সমৃদ্ধ করতে চাইছে? আর এতদিন পর হঠাৎ সে এই মূর্তির সন্ধান পেলই বা কি করে? এই সমস্ত উত্তর খোঁজার জন্য আমি শিব শক্তিকে জিজ্ঞেস করলাম, এই মূর্তিটা আপনার বাড়িতে কবে থেকে পূজিত হন? নাকি পূর্বপুরুষের সময় থেকেই দেবীর আরাধনা চলে আসছে, নাকি আপনার সময় থেকেই শুরু? না না, পূর্বপুরুষদের সময় থেকে এই দেবী মূর্তি বাড়িতে উপস্থিত থাকলেও ওনার পুজো পদ্ধতি কিংবা পুজোর মন্ত্র না জানায় শুধু দুবেলা ধূপ প্রদীপ জ্বালিয়ে আরাধনা করা হতো। কিন্তু কিছুদিন আগেই এক ব্রাহ্মণ ঠাকুর এসেছিলেন। কথায় কথায় উনি এই রুকমা দেবীর কথা জানতে পেরে বলেন এই দেবীর প্রাণ প্রতিষ্ঠান থেকে পুজোর সমস্ত নিয়মকানুন উনি আমাদের বুঝিয়ে দেবেন। উনি এও বলেন যে এই দেবীকে তুষ্ট করতে পারলে সমস্ত অমঙ্গল শক্তির বিনাশ হবে। তবে এই দেবীর প্রাণ প্রতিষ্ঠার জন্য একজন অষ্টাদশী যুবতীর দরকার। পুজোর নিয়ম আচার না জানা সত্ত্বেও আপনার পূর্বপুরুষ এই দেবীকে বাড়িতে এনেছিলেন? না, সেরকম না। আসলে আমার প্রপিতামহ ছিলেন বেশ রসিক আর মিশুকে মানুষ। সময় পেলে বেরিয়ে পড়তেন বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য। অজানাকে জানার শখ ছিল প্রবল। জমিদারের ভার অন্য ভাইদের ওপর চাপিয়ে তিনি মাঝে মাঝে নিরুদ্দেশ হতেন। ঘুরতে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সাথে আলাপ পরিচিতি গড়ে তুলতে তিনি ভালোই পারতেন। এরকমই একবার এক ভদ্রলোকের সাথে ওনার আলাপ হয় এবং বেশ গভীর বন্ধুত্ব হয়। ওনার বাড়ি ছিল সম্ভবত বাংলাদেশের বান্দরবান জেলায়। উনি নাকি এই মূর্তি প্রপিতামহকে উপহার হিসেবে দিয়েছিলেন, যদিও সবটাই আমার শোনা কথা। বুঝলাম। তবে কদিন আগে আপনার বাড়িতে যে ব্রাহ্মণ আশ্রয় নিয়েছিলেন উনি শুধু দেবী সম্পর্কে ওই কয়েকটা কথাই বলেছিলেন, আর কিছু বলেননি? না, আর তো সেরকম কিছুই বলেননি। আমাকে ওই ব্রাহ্মণ ঠাকুর এখানে আসা থেকে শুরু করে সমস্ত ঘটনাটা খুলে বলুন তো। সবটা বুঝতে পারলেও কয়েকটা জায়গায় ধোঁয়াশা রয়েই যাচ্ছে। শিবশক্তি একটু চুপ থেকে সবটা গুছিয়ে বলতে শুরু করলেন। মাসখানেক আগের কথা। সত্যি কথা বলতে ভগবানের কৃপায় আমার জমিদারি বেশ ভালোই চলছে। কোথাও কোনো কিছুর অভাব নেই। কিন্তু আমার সব চিন্তার মূলে ছিল আমার মেয়ে, বড্ড আদরের। মানে যাকে একটু আগে এই ঘরে অচৈতন্য অবস্থায় দেখলেন, ওই আমার মেয়ে। কিন্তু ওই যে সমাজের নিয়ম অনুযায়ী মেয়েকে খুব বেশি দিন কিছুতেই নিজের কাছে ধরে রাখা যায় না। একদিন না একদিন ঠিক বাবার ঘর ফাঁকা করে অন্যের বাড়িতে আলো করতে চলে যেতে হয়। সেরকমভাবেই অনেক দিন আগে থেকেই ওর জন্য বিবাহের নানা সম্বন্ধ আসছিল। ভেবেছিলাম 18 বছর হোক, তারপরই না হয় ওর বিয়ে দেব। ততদিন না হয় মেয়েটাকে নিজের মতো করে আগলে রেখে দেব। তারপর 18 বছরে পড়তেই মেয়েটার জন্য ভালো পাত্রের খোঁজ করতে লাগলাম। অনেকে আসলো, মেয়ে পছন্দ হলো, কিন্তু বাড়ি ফিরে গিয়ে তারা পত্রের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিত এই বিবাহের কথা তারা এগিয়ে নিয়ে যেতে চায় না।
ঠাকুর নিজের মেয়ে বলে বলছি না, কিন্তু আমার মেয়েটা সত্যি রূপবতী, সাথে গুণবতীও। আর ওর ব্যবহার নম্র। সবচেয়ে বড় কথা, আগে যারা ওকে বিবাহ করার জন্য অপেক্ষা পর্যন্ত করেছিল, তাদের এই মত বদলের কারণ কিছুতেই বুঝতে পারছিলাম না। সেই সঙ্গে হঠাৎ করেই চারিদিকে রটে যেতে লাগলো আমার মেয়ে নাকি সন্ধ্যার পর আবেদনময়ী ভঙ্গিতে পথে ঘাটে ঘুরে বেড়ায়। সে নাকি তার ইশারায় পুরুষদেরকে আকর্ষিত করছে। কিন্তু আমি তো জানি আমার মেয়ে কেমন। তার লজ্জা এতখানি বেশি, সন্ধ্যা তো দূরের কথা, দিনেও কোনো পুরুষের সামনে আসতে চায় না। তবুও বিষয়টি দেখার জন্য আমি সন্ধ্যার দিকে মেয়ের কাছেই বসে থাকতাম। দেখতাম দিব্যি আমার সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করতে ব্যস্ত। তবুও পরের দিন একইভাবে শুনতাম ও নাকি পথে পথে আবেদনময়ী ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। আপনি বলুন, এটাও কি সম্ভব? যে মেয়ে আমার সাথে সারাটা সন্ধে বসে নানা ধরনের গল্প করছিল, সেই মেয়ে একই সময় অন্য কোথাও কি করে থাকতে পারে? এক লোকের পক্ষে একই সাথে দুই জায়গায় থাকা কোনোভাবেই সম্ভব না। কিন্তু লোকে তো আমার কথায় বিশ্বাস করতে রাজি নয়, কারণ তারা স্বচক্ষে এসব দেখেছেন। আর আমি জমিদার হওয়ায় কেউ আমার ওপর গলা তুলে কথা বলতে পারে না। কিন্তু নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা এতটা জটিল হয়ে উঠছিল, আমার ঠিক কি করণীয় বুঝে উঠতে পারছিলাম না। আর এই সমস্ত কথা মেয়ের কানে যেতে সেও দেখলাম একটু একটু করে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো। কারোর সাথে কোনো কথা বলে না, দিনরাত নিজেকে ঘরবন্দি করে রেখে দিত। মেয়ের এই অবস্থা আমি মেনে নিতে পারছিলাম না। আমার দৃঢ় বিশ্বাস যে ওই মেয়েটি নিশ্চয়ই কোনো বহুরূপী, আর সে আমার মেয়ের ক্ষতি করতে এসব করছে। তাই তাকে হাতে নাতে ধরার জন্য কড়া পাহারা বসায় গ্রামের রাস্তায়। জানতাম ওই কড়া পাহারাদারদের চোখ এড়িয়ে সে যেতে পারবে না, ধরা পড়তেই হবে। কিন্তু অদ্ভুতভাবে ওই শক্ত সামর্থ্য পাহারাদাররাও ওই ছলনাময়ী ফাঁদে জড়িয়ে যায়। তাদের থেকে জানতে পারি, সন্ধ্যার অন্ধকারে চারিদিক যখন কালো হয়ে গেছে, তখনই কোথা থেকে ছন্দের গতিতে একটা নুপুরের আওয়াজ ভেসে আসে। ওরা এদিক ওদিক তাকিয়ে দেখে আমার মেয়ে ওদের দিকে মুখে হাসি ফুটিয়ে ওদের দিকে এগিয়ে চলেছে। সাথে একটা মিষ্টি সুবাস যেন ওদের নেশা ধরিয়ে দিচ্ছিল। তারপর ওদের সাথে ঠিক কি হয় ওদের জানা নেই। যখন ওদের চেতনা ফেরে তখন ভোর রাত, আর ওরা মাটিতে শুয়ে আছে। সব কিছু শোনার পর আমার মনে কেমন জানি ভয় হতে শুরু করে। কিছুতেই বুঝতে পারছিলাম না কি করব। নিজেকে বড্ড বেশি অসহায় লাগছিল। আমি বললাম, মিষ্টি গন্ধ? আচ্ছা, আপনার মেয়েও কি এই মিষ্টি গন্ধ কোনোদিন পেয়েছিল? হ্যাঁ, ও মাঝে মাঝেই বলতো একটা মিষ্টি গন্ধ পাচ্ছে, কিন্তু আমি কোনোদিনও পাইনি। বেশ, আপনি বলুন এরপর কি ঘটলো? সত্যি বলতে সেই সময় আমার বিশ্বাস অবিশ্বাস সব তলানিতে ঠেকেছে। বুঝতে পারছি গ্রামের মানুষ আর কিছুদিনের মধ্যেই আমার মেয়েকে বিচারের জন্য বসাবে। যতই সে জমিদার কন্যা হোক, এরকমভাবে দিনের পর দিন একই ঘটনা ঘটতে থাকলে তাদের ক্রুদ্ধ হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এর মধ্যেই আমাদের রক্ষাকর্তা হিসেবে আবির্ভাব ঘটে ওই ব্রাহ্মণ ঠাকুরের। উনি আমার সাথে প্রথম সাক্ষাতেই বলেন, এত অস্থির হয়ে লাভ নেই। যেই অশুভ শক্তির ছায়া তোর ওপর পড়েছে তা শীঘ্রই দূর হবে। তবে তার জন্য আমার কথা মতো কয়েকটা কাজ কিন্তু তোকে করতে হবে। মানুষ যেমন শেষ সম্বল হিসাবে খড়কুটো জড়িয়ে ধরে, তেমনি ওনার কথা শুনে আমার মনেও খানিকটা শান্ত হলো। নিজের মনেই কয়েকবার আওড়ে নিলাম, এবার নিশ্চয়ই সব ঠিক হবে, আর চিন্তা নেই। আমার ভাবনার মাঝেই উনি বললেন, মা রুকমা তোদের প্রতি বড্ড বেশি অসন্তুষ্ট হয়েছেন। মা রুকমার কথা আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে এখনো কিছুই বলিনি, বরং আপনি। ছেলেকে কি আর মায়ের কথা বলতে হয় রে? সেই তো আমার সব। আর দেবী তো আমাকে এত দূর থেকেই টেনে এনেছেন, না হলে আমার ক্ষমতা কতটুকু। কিন্তু তুই যে এতদিন ধরেই ওনাকে নিয়ম কানুন না মেনেই শুধু মূর্তির মতন করে বসিয়ে রেখেছিস, তাতেই কিন্তু তিনি রুষ্ট হয়েছেন।
আমি ওনার পা আঁকড়ে ধরে বললাম, আপনি যা বলবেন তাই করব, কিন্তু দয়া করে আমার মেয়েটাকে বাঁচান, উদ্ধার করুন আমার মেয়েটাকে। উনি আমার মাথায় হাত রেখে আশ্বস্ত করেন। তারপর আমার মেয়ের সাথে উনি এই ঘরেই সাক্ষাৎ করেন। এটা অবশ্য উনি বলেছিলেন যে দেবীর সামনেই আমার কন্যার সাথে সাক্ষাৎ করবেন বলে, সাথে কয়েকটি জিনিসও আনতে বলে দিয়েছিলেন। সেই মতোই সব সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। আমার কন্যার সাথে সাক্ষাতের প্রথমেই তিনি একটি চোখের মতো লকেট দেওয়া রূপার হার ওর গলায় পরিয়ে দেন। তারপর আমার কন্যাকে পাশে বসিয়ে দেবীর আরাধনা শুরু করেন। ফুল চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। তারপর নিজের পুঁটলি থেকে কি একটা বার করে মায়ের পায়ে নিবেদন করলেন। সাথে লাল সুতো দিয়ে চারিদিক একটা বাঁধন তৈরি করে দিলেন। আমি অবাক হয়ে ওনার বিভোর হয়ে পুজো অর্চনা দেখছি। তার মধ্যেই দেখি তিনি নিজের আঙুল কেটে সেই রক্ত মায়ের পায়ে রাঙিয়ে দিলেন। সাধারণত পুজোয় আমি পশু বলি দিতে দেখেছি, কিন্তু এরকমভাবে নিজের রক্ত দিয়ে কোনো দেবতার আরাধনা, প্রথমে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। দেখলাম আমার কন্যা বেশ শান্ত হয়ে বসে আছে, চোখে একটা শান্ত ভাব, ঠোঁটের কোণে একটা হাসি খেলে বেড়াচ্ছে। এটা দেখে আমার খুশি হওয়ার বদলে কেমন একটা চিন্তা দেখা দিল, যদিও তার কারণ আমার জানা নেই। তবে মনটা একটু হালকা হলো। ওনার কথার মাঝেই জিজ্ঞেস করলাম, তারপর থেকে সমস্ত ঠিক হয়ে গিয়েছিল? আপনার কন্যার মতো যে বহুরূপী পথে পথে ঘুরে বেড়াতো তাকে আর দেখা গিয়েছিল? না না, দেবীর সুষ্ঠুভাবে আরাধনার পর থেকে ওই বহুরূপীকে আর দেখা যায়নি অবশ্য। তবে 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 কি? তবে আমার মেয়ের মধ্যে বিরাট পরিবর্তন ঘটেছিল। কেমন পরিবর্তন ঘটেছিল বলুন তো? আমার কন্যা এমনিতেই শান্ত, কিন্তু সেদিনের পর থেকে যেন ওকে বৈরাগ্য ঘিরে ধরে। সারাক্ষণ শুধু এই দেবীর সামনে বসে থাকে, নিজের মতো পূজা অর্চনা করে। তবে পুজোর সময় ও আমাদের ভাষায় নয়, বরং অন্য কোনো এক ভাষায় মন্ত্র উচ্চারণ করতে থাকে। ওকে বার কয়েক জিজ্ঞাসা করেছি এটা কোন ভাষা বা কোথা থেকে শিখেছে, কিন্তু কোনো সদুত্তর পাইনি। প্রতিবার উত্তরে শুধু বলেছে এটা আমার দেবীর ভাষা। তবে যাই হোক, ওই বহুরূপীর আর দেখা পাইনি, এই নিয়ে নিশ্চিন্তে আবার ওর জন্যে পাত্র খোঁজা শুরু করি। সব কিছু ভালোভাবেই এগোতে থাকে। মাঝখান থেকে বাদ সাধে আমার নিজের কন্যা। কেন, ওর কি পাত্র পছন্দ হয়নি? না না, পাত্রের সাথে কোনো রকম কথাবার্তা পর্যন্তই এগোয়নি। তার আগেই ও বলতে শুরু করে প্রতি রাতেই স্বপ্ন আসে সেই মানুষটা ওর খুব কাছের কেউ, সে নাকি ওর জন্যে অপেক্ষা করে আছে। এই কথা শুনে ওকে বারবার বুঝিয়েছি এসব নিছক একটা স্বপ্ন, তবুও কোনো সমাধান হয়নি। আর দু একবার যদিও পাত্রের সাথে কথা বলতে রাজি হয়েছিল, সেই সময় হঠাৎই আলো মায়ের শরীর জ্বরে পুড়ে যেত, এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকতো। কিছুতেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারতাম না। কত বুদ্ধি দেখিয়েছি তার ঠিক নেই। ওনারাও বুঝতে পারতেন না এই আকস্মিক জ্বরের কারণ কি। তারপর আবার ধীরে সুস্থে আপনি জ্বর কমে একদম সুস্থ হয়ে উঠত। এছাড়াও মাঝে মাঝেই বলতো একজন সুন্দরী নারী নাকি ওর পাশে এসে বসে থাকে। ওর মনে হতো যেন ওই নারী মূর্তিকে দেখেই ও সারা জীবন বসে বসে দিন পার করে দিতে পারবে। ওই ব্রাহ্মণ তো ছিলেন, উনি কোনো সমাধান বলে দেননি? না, উনি সেদিনের পুজো সম্পন্ন হওয়ার পরই রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আমি পরে অনেক খোঁজ করেছি, কিন্তু পাইনি। কিন্তু এই যে আপনি এসেছেন, নিশ্চয়ই সব ঠিক করে দেবেন। আমি জানি ঠাকুর, আমি জানি। আমার ওপর এত বেশি অগাধ বিশ্বাস দেখে আমার মনটা কেমন একটা করে উঠল। জানি না কতটুকু কি করতে পারবো, তবে এই দেবী আর ওই ব্রাহ্মণের ব্যাপারে আমার বড্ড বেশি কৌতূহল শুরু হলো। আমি ওনাকে বললাম যে ওনার মেয়ের কাছে আমাকে একবার নিয়ে যাওয়া যাবে কি না। উনি সম্মতি জানিয়ে আমায় সঙ্গে করে নিয়ে গেলেন ওনার মেয়ের কাছে। মেয়েটি বিছানায় শুয়ে এবং তার পাশে একজন উদ্বিগ্ন মুখে বসে আছেন। বুঝলাম ইনি শিবশক্তির স্ত্রী। আমায় দেখে উনি উঠে এসে প্রণাম করলেন, তারপর কাঁদতে কাঁদতে বললেন, এই বিপদে আপনি এসেছেন যখন, দয়া করে সাহায্য করুন, না হলে আমার আলো মা যে মরে যাবে।
ওনাকে শান্ত হতে বলে আমি আলো মানে শিবশক্তির মেয়ের কাছে গিয়ে দেখলাম বুকের কাছটায় ক্ষতের ওপর ওষুধ লাগানো, আর গলার একপাশে পড়ে রয়েছে চোখের লকেট দেওয়া একটা রূপোর হার। সেটা দেখেই আমি চমকে উঠলাম। এ তো তন্ত্র সাধনায় কাউকে বশীভূত করে রাখার জন্য এই লকেট ব্যবহার করা হয়। তার মানে আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। তবে এখনের মতো সাবধানতার জন্য আমি আলোর গলা থেকে রূপোর হারটা খুলে নিতেই শিবশক্তি চিৎকার করে উঠলেন। এ কি করছেনটা কি ঠাকুর? এই রক্ষা কবচ খোলার অর্থ কি? আপনি তো দেখছেন কি সব অনার সৃষ্টি কাণ্ড হচ্ছে, তারপরে আপনি ওই রক্ষা কবচ খুলে আরো বিপদ ডেকে আনছেন। বাস্তবিকভাবেই ওনার কথা শুনে আমার ভারী রাগ হলো, কিন্তু ওনার অবস্থাও আমার অবগত। জানি নিজের কন্যার জন্য চিন্তা থেকেই তিনি কথাগুলো বলেছেন, তাই ওনাকে থামিয়ে আমি শান্ত গলায় বললাম, আমার ওপর যদি বিশ্বাস থাকে তাহলে একটু শান্ত থাকুন। আমি এরকম কিছুই করব না যাতে আপনার কন্যার কোনো অনিষ্ট হয়, বরং যা অনিষ্ট হয়েছে তার থেকে মুক্তির পথই আমি খুঁজছি। আপনি তন্ত্র সাধনা, বশীকরণ ইত্যাদি সম্পর্কে কিছু জানেন? এই যে দেখতে পাচ্ছেন হারটা, এর দ্বারাই আপনার কন্যাকে বশীকরণ করা হয়েছে। সে আর নিজের মধ্যে নেই, তার নিজস্ব চিন্তা ভাবনা লোপ পেয়েছে। এখন তাকে দিয়ে যা করানো হবে সে তাই করবে। আর আমার গণনা যদি ভুল না হয় তাহলে আজ রাতেই আপনার মেয়ের প্রাণনাশ নিশ্চিত। আমার কথা শুনে শিবশক্তি আর ওনার স্ত্রী দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। নিজের মেয়ের মৃত্যুর কথা জেনে কোনো বাবা মা যে স্বাভাবিক থাকবে না সেটাই সত্য। ওনার স্ত্রী কাজল দেবী নিজের মেয়েকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। শিবশক্তি আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, আমায় ক্ষমা করে দিন। আমি যা যা বলেছি নিজের অজ্ঞানতাই বলেছি। দয়া করে আমার কথার রেশ ধরে অসন্তুষ্ট হয়ে থাকবেন না। আমার ভুল কথার জন্য আমার মেয়েটার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। দয়া করুন আপনি আমাদের ওপর, আমার মেয়েটাকে বাঁচান। ও যে বড় আদরের আমাদের। শিবশক্তির কথার মাঝেই চারদিকটা কেমন যেন আঁধার হয়ে উঠল, যেন কোনো অশুভ শক্তি ধীরে ধীরে জমাট বাঁধছে এই ঘরের মধ্যে। তার সাথে ভেসে আসছে আতপ চালের গন্ধ। দেখো, রান্নাঘরে চারি পায়েস রান্না করছে, তার গন্ধ পেয়ে উনি হয়তো ভুল করে আতপ চাল বলে ফেলেছেন। এই কথা শুনে হাসি পেলেও আমি চোখ বড় বড় করে কিশোরীর দিকে তাকালাম। এই আমি মুখ বন্ধ করলাম। গল্প না মানে আপনার জীবন অভিজ্ঞতার কাহিনী শেষ না হওয়া পর্যন্ত খুলব না। তাহানাথ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন মাত্র, তারপর বললেন, অপদেবীর উপস্থিতিতে আতপ চালের গন্ধ ছড়িয়ে পড়ে। তবে আবার এটা ভেবে বসো না যে সব মুদির দোকানে অপদেবীর বাস আছে। বিশেষ স্থান বা জায়গায় যেখানে আতপ চালের উপস্থিতি থাকা সম্ভব নয়, অথচ সেই জায়গায় যদি এরকম গন্ধ পাও তবে বুঝতে হবে যে ওখানে ওনাদের উপস্থিতি আছে। যাই হোক, হঠাৎ এরকম পরিস্থিতি দেখে শিবশক্তি আর কাজল দেবী দুজনেই ভয় পেয়েছেন। কাজল দেবী কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, এসব ঘরের মধ্যে কি হচ্ছে? এমন কালো ধোঁয়া কোথা থেকে আসছে? ওগো, কিছু করো, মেয়েটা, আমাদের মেয়েটা। ওনার কথা শেষ হতে না হতেই একটা অট্টহাসিতে গোটা ঘর কেঁপে উঠল। দেখলাম সমস্ত কালো ধোঁয়াটা পুঞ্জীভূত হয়ে জমা হতে লাগলো শিবশক্তিবাবুর মেয়ে আলোর শরীরের ওপর। এতক্ষণ ধরে যে মেয়েটা নিঃশব্দে ঘুমোচ্ছিল, হঠাৎ করেই যেন তার মধ্যে আসুরিক ক্ষমতা জেগে উঠল। এক লাফে বিছানায় উঠে বসলো, তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। দেখলাম তার চোখ দুটো রক্ত লাল, হাসির জন্য দাঁতের সারিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কি ভয়ঙ্কর সেই হাসি! তারপর গমগমে গলায় বলে উঠল, ভয় পাচ্ছিস নাকি তোরা? দেখ,
এটা তো আমি, তোদের মেয়ে। কাছে আসবি না আমার? দেখ, খুব কষ্ট পাচ্ছি আমি, দেখ। নিজের মেয়ের গলায় এরকম কথা শুনে কাজল দেবী সেদিকে যেতে গেলে তার আগেই আমি ওনার হাত ধরে টেনে নিলাম। আমার কর্ম দেখে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আলোর দেহে ভর করা সেই অশুভ শক্তি বলে উঠল, ওরে মূর্খ অবতান্ত্রিক, তুই কিচ্ছু করতে পারবি না। ভোগের সাহায্যে তোর মন থেকে যায়নি, তুই আবার কি করে আটকাবি আমায়? হ্যাঁ, আজকে সে আমার বিশেষ ভোগ নিবেদনের মধ্যে রাখবে, তোকে রাখবে বলে কথা দিয়েছে। তুই কি ভেবেছিস তুই একা শক্তিশালী? না রে মূর্খ, না, তুই কিছুই করতে পারবি না, কিচ্ছু না। লোকে জয় জয়কার করবে আমার নামে। না, তোরা কেউ কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। ওর কথাগুলো শুনতে শুনতে হঠাৎই চোখের সামনে সব বদলে যেতে দেখলাম। এতক্ষণের দম বন্ধ করা পরিবেশটা নিমেষের মধ্যেই খোলা নদীর পাড়ের মতো শান্ত হয়ে গেল। যেন সত্যি শুনতে পাচ্ছি নদীর কুলকুল করে বয়ে যাওয়ার শব্দ। মৃদু মন্দ বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীরে, সাথে ভেসে আসছে এক মিষ্টি সুগন্ধ। দূর থেকে মনে হলো কেউ একজন মিষ্টি গলায় আমায় ডাকছে। তার কণ্ঠের রেশ আমার শরীর জুড়ে যেন এক ঠান্ডা বাতাস বইয়ে দিল। কিন্তু না, আগের বারের মতো ভুল আর নয়। আমি জানি সবটাই এই অপদেবী রুক্মার তৈরি ইন্দ্রজাল। এখন এই জাল থেকে বেরোনোর জন্য আমি শান্ত হয়ে কিছুক্ষণ মধুসুন্দরী দেবীর স্তব করলাম। জানি এই জাল থেকে একমাত্র উনিই বের করতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই দেখি সবটা শান্ত। কোথায় নদী, কোথায় তার কুলকুল শব্দ, আর কোথায় সেই নারী কণ্ঠ? আমরা সবাই তো সেই আগের ঘরেই আছি। পাশে তাকিয়ে দেখি কাজল দেবী আর শিব শক্তি তখনও ঘোরের মধ্যে রয়েছেন। ওদেরকে এই কুহেলিকা থেকে বের করে আনার জন্য যেই পা বাড়িয়েছি, অমনি দেখি আলোর দেহে নিয়ন্ত্রণকারী অশুভ শক্তিটি আমার দিকে তীব্র গতিতে ছুটে আসছে। আমিও তাকে পরাস্ত করার জন্য সঙ্গে সঙ্গে আমার হাতে থাকা রুদ্রাক্ষের মালাটা নিয়ে ওর মাথায় চেপে ধরলাম। আমাকে রোধ করার জন্য তার ছটফটানি বেড়ে চলেছে। তবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে আলোর দেহটা নেতিয়ে পড়ল মেঝেতে। এর মধ্যে দেখি ওনাদের দুজনের চেতনাও ফিরে এসেছে। প্রথমে ওনারা বাস্তব আর কল্পনার দোটানায় পড়ে কিছুতেই কিছু বুঝতে পারছিলেন না। তবে আলোর মেঝেতে পড়ে থাকা দেহটা দেখে ওনারা সব চিন্তা পাশে রেখে ছুটে এসে দেহটা নিজের কোলে তুলে নিলেন। বুঝলাম এটা ঝড়ের পূর্বাভাস। এরপরে আরো বড় কিছু আসতে চলেছে। সাথে সাথে মনের মধ্যে খচখচানিটাও বেড়ে চলেছে। না, এই মুহূর্তে নিজেকে শান্ত করা খুব বেশি দরকার। যে মারণ তীর এই পরিবারের দিকে ছুটে আসছে, তাতে করে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচানো খুব কঠিন। ওই অপদেবীর ভক্ত যে আলোকে বশীকরণ করে তার ওই দেবীর পায়ে নিবেদন করবে, সে বিষয়ে আমার একটুও সন্দেহ নেই, বরং আমি এক প্রকার নিশ্চিত। কিন্তু তখন এই অপদেবী এটা কেন বলল যে ওর ভক্ত আমাকে বিশেষ নিবেদন হিসেবে ওর পায়ে দেবে বলে? ওই অপদেবীর শিষ্য কে? আর আমাদের সাথে তার পরিচয় বা হলোই কি করে? আমাকে বলি দিয়ে তার লাভটাই বা কি? সব থেকে বড় কথা, সে জানলো কি করে যে আজ আমি এখানে এসে উপস্থিত হব? এই সমস্ত ভাবতে ভাবতে আমার মাথার শিরা উপশিরাগুলো যেন একেবারে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল। বুঝলাম এভাবে নিজেকে ব্যতিব্যস্ত করে কোনো কাজের কাজ হবে না।
একান্তে এখন ধ্যানের দরকার। তাই ওনাদের ঘরে রেখে আমি চললাম আমার অতিথিশালার দিকে। যাওয়ার পথে দেখলাম সেই ঘরে দেবী মূর্তির হাসিটা যেন আরো প্রাণবন্ত হয়েছে। না, আর দেরি করা ঠিক হবে না। এই ভেবে অতিথিশালায় গিয়ে দরজা দিয়ে মধুসুন্দরী দেবী আর ৩৩ কোটি দেবতাকে স্মরণ করে এক মনে ধ্যান শুরু করলাম। জানি না ঠিক কতটা সময় পেরিয়েছে, তবে যখন চোখ খুলি তখন জানলার ফাঁক দিয়ে দেখি রাতের কালো কুচকুচে আকাশটা দৃশ্যমান। আমি যখন এ ঘরে আসি তখন গোধূলির সামান্য আলো থাকলেও এখন সবটাই অন্ধকারে চাপা পড়েছে। হঠাৎ করে চোখ খোলার কারণে কিছু ঠাহর করতে না পারলেও আস্তে আস্তে সবটাই চোখ সওয়া হয়ে যায়। এর মধ্যেই দরজায় দুবার ঠক ঠক করে শব্দ হয়ে থেমে গেল। তারপর শিব শক্তির গলার আওয়াজ পেলাম। ঠাকুর, ঠাকুর আপনি ঠিক আছেন তো? দরজাটা খুলবেন একটু। আমি ওনাকে ঠিক আছি বলে আশ্বস্ত করে অন্ধকারের মধ্যে সাবধানে পা ফেলে দরজার কাছে পৌঁছে দরজা খুলে দিতেই দেখি শিব শক্তি আর সকালের সেই ভৃত্যটি হাতে লণ্ঠনের আলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই উনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, শরীর খারাপ হলো নাকি আপনার? রামু কাকা আপনার ঘরে আলো দিতে এসে দেখে দরজা বন্ধ। অনেকক্ষণ ধরে ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে আমায় গিয়ে জানায়। যা সমস্ত ঘটে চলেছে তাই আমি খানিকটা ভয় পেয়েছিলাম। আপনার আবার কিছু হলো না তো? তার দুশ্চিন্তা দেখে আমার খারাপই লাগলো। একেই মানুষটা চিন্তিত, তার ওপর আবার আমার জন্য। না, বড় ভুল হয়েছে আমার। আমি ওনাকে অভয় দিয়ে বললাম, এত চিন্তিত হবেন না, আমি একদম ঠিক আছি। আসলে মনটা শান্ত করার জন্য একটু একান্তে সময় কাটানো প্রয়োজন ছিল। তাই এই ঘরে এসে দরজা বন্ধ রেখে একটু বসেছিলাম। যদি জানতাম আমার জন্য আপনি এরকম দুশ্চিন্তা করবেন তাহলে আমি এটা একদমই করতাম না। আমার অবশ্য আসার সময় বলে আসা উচিত ছিল। শুধু শুধু না না, এরকম করে বলবেন না। কই রামু কাকা, যাও ঘরটা একটু পরিষ্কার করে ঠাকুরের সন্ধ্যাহারের ব্যবস্থা করে দাও। আমায় ক্ষমা করবেন ঠাকুর, আপনি বাড়িতে আসার পর থেকে একটার পর একটা কাণ্ডের জন্য সামান্য জলটুকু আপনাকে দেওয়া হয়নি। নিন বসুন, এখন সন্ধ্যাহারটা সেরে নিন। শিব শক্তি স্বাভাবিকভাবে কথাগুলো বললেও উনি ভেতরে ভেতরে যে শেষ হয়ে যাচ্ছেন সেটা বুঝতে বাকি নেই। ওনাকে জিজ্ঞেস করলাম, আলোমা কি এখনো ঘুমিয়ে আছে? হ্যাঁ ঠাকুর, এখনো তো ঘুমিয়েই আছে। কাজল আছে ওর সাথে। জানেন ঠাকুর, আজ সারা বাড়িতে কড়া পাহারাদার বসিয়েছি। আর সারা রাত আমি আর কাজল আলোর ঘরে ওর সাথেই থাকবো। দেখবেন তাহলে আর কেউ কোনো কিছু করতে পারবে না। ওনার কথা শুনে কি বলবো আমার জানা নেই। আসলে সকল পিতারা একরকম হয়ে থাকে, কিন্তু আমি তো জানি আজ কোনো মতেই কিছুর দ্বারা আলোমাকে ধরে রাখা যাবে না। আজ ওকে যেতেই হবে। যদি ওর যাওয়ার পথে কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার মৃত্যু নিশ্চিত। সন্ধ্যা আহারের সমস্ত জোগাড় হয়ে যেতেই শিব শক্তির কথায় আমি আমার সন্ধান্বিক করতে বসলাম। এত দুশ্চিন্তার মধ্যেও দেখলাম শিবশক্তি অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি। সত্যি মানুষটার সব দিকে নজর আছে মানতে হবে। সন্ধ্যান্বিক শেষ হতেই আমি আর উনি উঠে বৈঠকখানায় বসলাম। দেখলাম সত্যিই বাড়ির মধ্যে কতগুলো পাহারাদার দাঁড়িয়ে, আরও নাকি পাহারাদার বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তো জানি এসবই আজকের ঘটতে চলা ঘটনার কাছে এই আয়োজন কতটা তুচ্ছ। শিবশক্তির সাথে কথা বলার সময় জানতে পারলাম আগে আসা সেই ব্রাহ্মণ নাকি কোনো গ্রন্থের কথা জিজ্ঞেস করেছিলেন। বুঝলাম না আবার কোন ধর্মগ্রন্থের কথা সে বলেছে। টুকটাক কথা বলার পরে আমি আর শিবশক্তিবাবু দুজনেই চুপ করে গেলাম।
আসলে আগত আশঙ্কার কথা ভেবেই শিব শক্তিবাবু মনে মনে ভয় পাচ্ছেন তা আমি বুঝতে পারছি। তাও ওনাকে কয়েকটা কথা বলা দরকার। ওনাকে ধীরে ধীরে কথাগুলো বুঝিয়ে বলতে লাগলাম। ভয় হয় পাছে আমার কথা শুনে উনি সন্তানের প্রতি ভালোবাসা থেকে ভুল কিছু পদক্ষেপ নেন, কিন্তু না, উনি সেরকম কিছু করলেন না। শুধু আমার মুখের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা ছাড়া আমরা বেঁচে থেকেও লাশ হয়ে যাব ঠাকুর। এরপরে আমার আর কিছু বলার থাকতে পারে না। সুতরাং মৌনতা অবলম্বন করে সেই সময়ের অপেক্ষা করতে লাগলাম। আমাদের অপেক্ষার অবসান ঘটল। কোথাও কিছু নেই, চারদিকে শোঁ শোঁ শব্দে হাওয়া বইতে শুরু করলো। শিবশক্তি আমার দিকে ফিরে বললেন, এই কি তাহলে শুরু ঠাকুর? শেষ রক্ষা হবে তো? আমি চোখের ইশারায় ওনাকে আশ্বাস দিলাম। ধীরে ধীরে ঝড়ের গতিবেগ বাড়তে লাগলো। ফলে কিছুক্ষণের মধ্যে ধুলো বালিতে একাকার অবস্থা। এর মধ্যে কাজল দেবী নিচে নেমে এলেন, কম্পিত গলায় বললেন, হ্যাঁ গো, ও সময় আবার কি ঝড় উঠলো! ঝড়ের গতিতে যে চোখ খুলে রাখা দায় হয়ে যাচ্ছে। বলি কি, রামু কাকাকে ঘরের জানলা দরজা বন্ধ করে দিতে বলো। আলোকে একা ফেলে কাজল দেবীকে নিচে নামতে দেখে শিবশক্তি উদ্বিগ্ন হয়ে বললেন, তুমি হঠাৎ আলোকে একা ফেলে নিচে আসতে গেলে কেন? আমাকে হাঁক দিলেই তো পারতে। না না, তুমি আলো মাকে একা ফেলে রেখে এসে একদম ঠিক কাজ করনি। যাও যাও, এক্ষুনি ঘরে যাও। আমি মেয়েটাকে রেখে আসতে চাইনি একা, কিন্তু ঝড়ের হাওয়ায় লণ্ঠনের আলো নিভে যাওয়ায় চারিদিকে অন্ধকার নেমে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তোমাকে, রামু কাকাকে বহুবার ডেকেছি, কিন্তু কারোর সাড়া পাইনি। তাই বাধ্য হয়ে নিচে নেমে এলাম। কোথাও একটা ভারী বস্তু পড়ার শব্দে আমরা সকলে এক প্রকার চমকে উঠলাম। আওয়াজটা এসেছে আলো মায়ের ঘরের দিক থেকে। সেটা বুঝতে পেরেই আমরা সকলে সেদিকে ছুটে গিয়ে দেখলাম, এতক্ষণ যে বিছানায় আলো শুয়েছিল তা এখন ফাঁকা। কি মনে হতে ওই মূর্তি যে ঘরে ছিল সেই ঘরে গিয়েও দেখি আমার সন্দেহ একদম ঠিক। সেই মূর্তি নিয়ে আলোমা সেই ধ্বংসের দিকে পা বাড়িয়েছে। মেয়েকে না দেখতে পেয়ে কাজল দেবী নিজেকে দোষারোপ করতে লাগলেন। ওনার মতে উনি যদি মেয়েকে ফেলে না যেতেন তাহলে এরকম ঘটনা ঘটতো না। কিন্তু আমি জানি কাজল দেবী অসাবধান না হলেও অন্য কোনো উপায়, অন্য কোনো মাধ্যমে আলো ঠিক বাড়ির বাইরে পা রাখত। দেখলাম কাজল দেবী ভেঙে পড়লেও শিব শক্তি স্থির হয়ে আছেন। ওনাকে তো আমি পূর্বাভাস দিয়েছিলাম এরকম কিছু হবে, তাই হয়তো ঘটনা সত্য হতে দেখে একেবারে চুপ করে গেছেন। আমি এবার শিব শক্তির দিকে তাকিয়ে বললাম, আর দেরি করা ঠিক হবে না, এবার আমাদেরও বেরোতে হবে। আমার কথা শুনে কাজল দেবী জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন আপনারা? আলোকে খুঁজতে? দয়া করে আমাকেও সঙ্গে নিয়ে চলুন। জানি না মেয়েটা কোথায় কেমন আছে, তার উপরে অসময়ে এই ঝড় বৃষ্টি। আমি কিছুতেই বাড়িতে স্থির হয়ে বসে থাকতে পারবো না। আমি ওনাকে অভয় দিয়ে বললাম, দেখো মা, তোমার উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে তোমার সাথে নিলে আমাদের বিপদ বাড়তে পারে। তুমি বরং বাড়িতেই বসে মহাদেবকে স্মরণ করো, উনি কখনো তোমাকে নিরাশ করবেন না। আমি শিব শক্তি বাবু আর দুজন দারোয়ানকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু পথে বেরিয়ে খানিক অবাকই হলাম। কোথায় কি ঝড়! কিছুক্ষণ আগে যে ঝড় উঠেছিল তার কোনো চিহ্ন পরিবেশে নেই। তাহলে কি সেই ঝড় ওই বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল? হ্যাঁ, তাই বটে। চারপাশ দেখে সেটাই মনে হলো। শিবশক্তি যে চারপাশটা লক্ষ্য করেছেন ওনার মুখভঙ্গি দেখেই বোঝা গেল। উনি একটু চুপ থেকে জিজ্ঞেস করলেন, পথে তো বেরোলাম, কিন্তু বুঝবো কি করে আলো মাকে কোন পথে কোন দিশায় নিয়ে গেছে শয়তানটা? আমি জানতাম যে এরকম কিছু একটা হবে,
তাই আগে থেকেই আলোমায়ের মনের সাথে ওর অজান্তেই আমার মনের একটা সেতু বন্ধন করেছি। আলোমাকে যে যত বশীকরণ করুক বা যাই করুক তার সন্ধান আমি ঠিক পাবো, কিন্তু এখন আর দেরি করা ঠিক হবে না। চলুন, পা চালিয়ে যেতে হবে। আজ অমাবস্যার পূর্ণ চন্দ্রগ্রহণ। আকাশের বিশাল বুকে কোথাও কোনো নক্ষত্রের উপস্থিতি নেই। সবটাই কালো কুচকুচে অন্ধকার। সেই ঘোলাটে অন্ধকারে মশালের কাঁপতে থাকা আলোয় বেশ এক রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিটা গাছের পাতা একদম স্থির হয়ে আছে। দূর থেকে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। সাথে সাথে একটা কালো পেঁচা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে বসল সামনের একটা ছাতিম গাছে। পুরো পরিবেশটাতেই একটা থমথমে ভাব, যেন কোনো কারণে ভয় পেয়ে একেবারে চুপ করে আছে। এর মধ্যে আরেকটা কাণ্ড এত দ্রুত ঘটল যে আমি নিজেও হতভম্ব হয়ে গেলাম। হঠাৎ করেই শিব শক্তিবাবু চিৎকার করে আমায় সজোরে এক ধাক্কা মারলেন। আমিও আনমনা থাকায় ছিটকে পড়লাম মাটিতে। মাটির রাস্তায় নুড়ি কাকড়ে ঘষা লেগে হাতটা যে ছিঁড়ে গেছে তা হাতে জ্বলুনি হওয়ার ভাবটার জন্য বুঝতে পারলাম, কিন্তু এরকম অতর্কিত আক্রমণের কারণ খুঁজে পেলাম না। আমি নিজেকে সামলে উঠতে যাব তার আগেই শিবশক্তি নিজে এসে আমাকে হাত ধরে তুললেন। তারপর সামনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, আমি দুঃখিত আমার কর্মে, কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিলে ওই সাপ আপনাকে দংশন করতো ঠাকুর। সামনের দিকে তাকাতে সত্যি দেখলাম তাই। একটা বড় চন্দ্রবোড়া সাপ ফনা তুলে ফুঁসছে। যদি এই সাপ আমায় কামড়াতো তাহলে হয়তো সেদিনই আমার মৃত্যু নিশ্চিত। সেই সাপের জীব লকলকানি দেখে আমার মনে ভারী বিতৃষ্ণা জাগল। অত বড় সাপটা দেখে পাহারাদাররা প্রথমে ঘাবড়ে গেলেও পরে শিবশক্তির আদেশে লাঠি নিয়ে মারতে উদ্যত হয়। কিন্তু তার আগেই সাপটা এঁকে বেঁকে রাতের অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল তা বলা মুশকিল। একটার পর একটা অমঙ্গলের ইঙ্গিত আমার মনটা আবারও অশান্ত করে তুলল। সব কিছু ভুলে আবার চলতে শুরু করলাম। আমি সামনে হাঁটছি, পাশে শিবশক্তি আর দুজন পাহারাদার আগু পিছু করে হাঁটছে। তোমাদের যদি মনে হয় তোমরা আসতে পারো। আমি কখনোই চাই না আমার জন্য কারোর প্রাণ সংশয় হোক, কিন্তু আমার মেয়ে যে এই জঙ্গলে আছে, আমাকে যে যেতেই হবে। ওকে না নিয়ে আমি কিছুতেই ফিরতে পারবো না। জানি না সে আদৌ সুস্থ আছে কিনা। যদি ওর কিছু হয়ে যায়, কাজলকে কি জবাব দেবো আমি? ভগবান, তোমার প্রতি আমার বিশ্বাস ভালোবাসা তো কোনোদিনও কমতি ছিল না। আমার সাথে নিষ্ঠুর পরিহাস কেন তোমার, কেন? আমি ওনার কাঁধে হাত দিয়ে বললাম, এতদিন যখন ভগবানের ওপর আস্থা রেখেছেন এখনও রাখুন। আপনার ভক্তির জোরেই আপনার মেয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরবে। তবে ভেঙে পড়বেন না কিছুতেই। আর যাই হয়ে যাক না কেন, আপনি কখনো আমার নির্দেশ ছাড়া ওখানে কিচ্ছু করবেন না। যদি আপনার মেয়ের কাতর গলার অনুরোধও শোনেন তবুও আপনি যাবেন না, না হলে কিন্তু আমি শেষ রক্ষাটাও করতে পারবো না। আমার কথায় উনি চোখ মুছে সম্মতি জানালেন। আমি এবার পাহারাদারের দিকে ফিরে বললাম, তোমাদের আর ভেতরে যাবার দরকার নেই, তোমরা এখানেই অপেক্ষা করবে। পাহারাদারদের একজনের হাত থেকে মশাল নিয়ে আমি আর শিবশক্তিবাবু জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলাম। শিবশক্তিবাবুকে সাবধানে পা ফেলার জন্য সাবধান করে দিলাম, নয়তো চারদিকে যা ঝোপঝাড় সেখানে সাপ লুকিয়ে থাকা কোনো বড় ব্যাপার নয়। আর তাছাড়া আমরা যে এখানে পৌঁছেছি তা যেন কেউ টের না পায়, তাই আরও সাবধান হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে যখন জঙ্গলের অনেকটা ভেতরে প্রবেশ করেছি, সেই সময় একই সুগন্ধ নাকে ঝাপটা মারল। আলোর সাথে আমার মনের যোগ সেতু থাকায় আমি বুঝলাম আমরা কাছাকাছি এসে পড়েছি। সামনে আরেকটু এগিয়ে যেতে দেখলাম একটা কুঁড়ে ঘর, আর তার পাশেই আগুনের শিখা দেখা যাচ্ছে। আমি আর শিবশক্তি একটা বুড়ো বটগাছের আড়াল থেকে লুকিয়ে রইলাম। শিবশক্তির নিরাপত্তার জন্য ওনার দেহবন্ধন করে আপাতত সুরক্ষিত করে দিলাম। তারপর
সামনের দিকে তাকিয়ে দেখলাম যে এই তো ট্রেনের সেই লোকটা। কিন্তু ইনি কি করে এখানে? তার মানে এই শয়তানটাই ওই দেবীর ভক্ত, ওই দেবীর আরাধনা করে আজ এত কিছু কাণ্ডের সৃষ্টি করেছে। সব বুঝলেও একটা কথা থেকে যাচ্ছে, আমাকে তার কিসের প্রয়োজন? সামান্য একটা চিৎকারে তাকিয়ে দেখি একটা চাতক পাখির মুন্ডু কেটে হোমের আগুনে আহুতি দিচ্ছে। সামনে একটা বেদি স্থাপন করে দেবী মূর্তি রাখা, তার দুপাশে দুটো ছাগমুণ্ড সাজানো। ছাগমুণ্ড থেকে তখনও টপ টপ করে রক্ত পড়ছে। তার সামনে হোমকুণ্ডের আগুন জ্বালিয়ে ওই অপদেবীর দিকে মুখ করে লোকটা একটা নির্দিষ্ট ভাষায় এক নাগারে মন্ত্রপাঠ করে চলেছে। পাশে তাকিয়ে দেখি লাল রং দিয়ে আঁকা একটা বৃত্ত, তার ভেতরে নানা ধরনের ত্রিভুজ আঁকা, এবং ওই ত্রিভুজগুলোর ভেতরের খাপগুলোর কোনোটাতে আতপ চাল, কোনোটাতে ছাগলের শিং, কোনোটাতে পাখির পা রাখা। আর বৃত্তের একদম কেন্দ্রবিন্দুতে বসে রয়েছে আলো মা। তার মাথা ভর্তি সিঁদুর, চোখের দৃষ্টি শূন্য, হাত পায়ে ভস্য মাখা। আর ওই বৃত্তের পাশ দিয়ে মাটির ওপর দুটো সুড়ঙ্গ মতো কাটা হয়েছে, যা শেষ হয়েছে ওই অপদেবী মূর্তির সামনে, যাতে বলি দেওয়ার পর সেই রক্ত স্রোতের মতো বয়ে ওই মূর্তির পায়ে নিবেদিত হয়। এই সমস্ত তন্ত্র সাধনা আমি দেখলেও শিব শক্তির কাছে তা একেবারে নতুন। তার উপর ওনার মেয়ের এমন অবস্থা। সবটা দেখে তিনি ভয়ে বিস্ময়ে আমার হাত আঁকড়ে ধরলেন। আমিও ওনার হাতে আলগা চাপ দিয়ে শান্ত হতে বললাম। হঠাৎই লোকটি দেখি মন্ত্র উচ্চারণ থামিয়ে সামনে রাখা এক মাটির হাঁড়ি নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা মন্ত্রোচ্চারণ করে উঠে এলো। তারপর বসে থাকা আলোর উপর ধীরে ধীরে ওই হাঁড়ির মধ্যে থাকা রক্ত দিয়ে স্নান করিয়ে দিতে লাগলেন। এরকম বিভৎস দৃশ্য দেখে শিবশক্তির প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা। আমি কোনো রকমে ওনাকে বসিয়ে ওই শয়তানের পরের কীর্তিকলাপ দেখতে লাগলাম। দেখলাম রক্ত স্নানে আলোকে শুদ্ধ করে তিনি আবার নিজের কপালে আঙুল ঠেকিয়ে মন্ত্রপাঠ করতে লাগলেন এবং নিজেকে বিবস্ত্র করতে উদ্যত হলেন। বুঝলাম এবার সঙ্গমের মাধ্যমে ওই শয়তান দেবী সন্তোষের প্রক্রিয়ার সমাধান করতে যাচ্ছেন, কিন্তু আমিও এত সহজে তা হতে দিতে পারি না। মনে মনে ৩৩ কোটি দেবতাকে স্মরণ করে বেরিয়ে এলাম গাছের আড়াল থেকে। আমাকে দেখেই সে তার কাজ থামিয়ে ফিসফিসে গলায় বলল, আমি অনেক আগেই তোর উপস্থিতি টের পেয়েছি। আমি তো জানতাম তুই আসবি, তোকে আসতেই হতো। কিন্তু এতক্ষণ লুকিয়েছিলিস কেন? যেই দেখলি মেয়েটাকে ভোগ করে মায়ের পায়ে বলি দেব, অমনি তোর হুঁশ ফিরল না? সে যাই হোক, বলি হবি তো আজ তোরা দুজনেই। কি ভেবেছিস আমায় পরাস্ত করতে পারবি? তুই জানিস আমার কত ক্ষমতা। দীর্ঘ ১৫০ বছর ধরে আমি মায়ের আরাধনা করে আসছি। আজকের এই যজ্ঞ সম্পন্ন হলে মা আমার উপর কৃপা বর্ষণ করবে। সেই সাথে আমিও এই গ্রামের ওপর থেকে জমিদারের অধিকার ছিনিয়ে নিয়ে রাজত্ব করব। সাথে সাথে মাকেও এই গ্রামের প্রধান দেবী হিসেবে প্রতিষ্ঠিত করব। কেউ আটকাতে পারবে না, কেউ না। এই বলে আবার অট্টহাসিতে ফেটে পড়ল সে। তার চোখে তখন শুধু হিংসা আর লোভ। আমি নিজের মধ্যে কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম, কিন্তু তোর ওই অপদেবী কেন বলল যে তার ভক্ত আজ আমায় বিশেষ নিবেদন হিসেবে তার পায়ে দান করবে বলে? আর তুই জানলি বা কিভাবে আজ আমি এই জায়গায় উপস্থিত হব বলে? আমার কথায় সে একইভাবে হেসে বলল, দীর্ঘ ১৫০ বছর ধরে আজ এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আর সে আমি নাকি জানবো না যে তুই আজ এখানে আসবি বলে?
আর তোকে নিবেদন করলে যে আরো বেশি শক্তির অধিকারী হতে পারবো। আমি জানি তুই ঈশ্বর প্রিয়, আরো একটা দেবীর বর প্রাপ্ত তুই। তোর জন্মের সময় নীল আলোর তরঙ্গ তোর শরীরে প্রথম থেকেই শক্তি দিয়েছে, আর তোকে বলি দিয়ে সেই সমস্ত শক্তি আমার হয়ে যাবে। তখন আমি হব এই পৃথিবীর সব থেকে শক্তিশালী, আর সাথে থাকবে মায়ের ছল চাতুরি। যে কোনো কাজ হাসিল করতে মায়ের লাস্যময়ী ভঙ্গি সব সহজ করে দেবে, তুই শুধু দেখবি। এই বলে আমাকে রেখে তার আসনে গিয়ে বসলো। আমি সামনের দিকে এগোতে যাব, কিন্তু কোনো এক অদৃশ্য বন্ধনে আমায় আবদ্ধ করা হয়েছে। আমি চাইলেও সেই বন্ধনী কিছুতেই ছিঁড়ে বেরোতে পারছি না। আমার ছটফটানি দেখে শয়তানটা বলল, কোনো লাভ হবে না, মায়ের মায়ার বাঁধন আলগা করার সাধ্য তোর নেই। এই মেয়েটাকে বাঁচাতে এসেছিলিস না, কিন্তু দেখ তোর মরণ দোরগোড়ায়। ট্রেনে বসে আমায় সম্মোহিত করতে চাইছিলিস, পেরেছিলিস? পারিসনি, এবারেও পারবি না। এই বলে সে চলে গেল কুঁড়ে ঘরের ভেতরে। আমি চারিদিকটা তাকিয়ে দেখলাম, বটগাছের আড়াল থেকে একজোড়া ছড়িয়ে থাকা পা দৃশ্যমান। তার অর্থ শিবশক্তি এখনো অচৈতন্য। আমি নানা রকমভাবে সেই অদৃশ্য বন্ধন থেকে মুক্তি পেতে চাইছি, কিন্তু ততই যেন সেই বন্ধন আমাকে আরো বেশি করে জড়িয়ে ধরছে। মনে মনে গণনা করলাম, চন্দ্রগ্রহণের অমাবস্যায় এটি দ্বিতীয় প্রহর, অর্থাৎ এই যজ্ঞের উত্তম সময় উপস্থিত। না, আমায় এবার কিছু একটা করতেই হবে, নইলে সব সর্বনাশ হয়ে যাবে। আমার ভাবনার মাঝেই ওই লোকটি একটি কিম্ভূত আকারের খড়গ হাতে বেরোলেন। সেই খড়গ ওই দেবীর পায়ের সামনে রেখে তাতে ফুল, চন্দন, মধু দিয়ে অভিষেক করলেন। আমি এই সমস্ত ক্রিয়াকলাপ না দেখে চোখ বন্ধ করলাম। আমার আরাধ্যা দেবী, মধুসুন্দরী দেবী সকলকে একত্রে স্মরণ করলাম। একটা সময়ের পর চোখ খুলতে দেখি শয়তানটা আমার দিকে মুখ করে হিংস্র ভঙ্গিতে হাসছে। আমার মুখেও এবার ব্যঙ্গের হাসি ফুটে উঠল। আমাকে হাসতে দেখে তার মুখের হাসি মিলিয়ে গিয়ে রাগ ফুটে উঠল। চিৎকার করে সে বলল, মরণে ভয় নেই তোর? হ্যাঁ, এখনো হাসছিস? লজ্জা করছে না? সামনে আজ একটা গ্রাম শেষ হয়ে যাবে, একটা মেয়ে বলি হবে। আমি ওর কথা শুনে তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, ওরে মূর্খ, না এই গ্রাম শেষ হবে, না না তো এই মেয়ের কোনো ক্ষতি হবে। আর আমার মৃত্যু আমার মৃত্যু এত সহজে হবে না, তা আমি খুব ভালো করেই জানি। তবে তোর সময় শেষ। এই বলে আমি এগিয়ে গেলাম ওর দিকে। আমাকে মুক্ত দেখে সে অবাক হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে খড়গ হাতে তুলে রুকমা দেবীর নাম নিয়ে আমার দিকে এগিয়ে আসে। সুযোগ বুঝে আমিও আমার হাতে থাকা শুকনো ধূত্র ফুল, তিল, কাকের পালকের টুকরো, গঙ্গামাটি আর মরদেহের চিতাভস্যের সমস্ত সংমিশ্রণের গুঁড়ো ছুঁড়ে দিই তার দিকে। আর তৎক্ষণাৎ তার হাত থেকে খড়গ পড়ে গেল মাটিতে। সে নিজেও ছটফট করতে লাগলো মাটিতে শুয়ে। আমি সময় বুঝে দেরি না করে যজ্ঞের সমস্ত আয়োজন লণ্ডভণ্ড করতে থাকলাম। কিন্তু তখনই পেছন থেকে কেউ একজন আমার হাত ধরায় আমি পেছন ফিরে দেখি আলুমা। সে অত্যন্ত করুণ মুখে আমার দিকে তাকিয়ে। তার চোখের জলে আমার বুকটা কেমন করে উঠল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ঠিক আছো মা? সে কেবল মাথা নাড়ল, মুখ ফুটে কিছু বলল না। আমি আবার বললাম, তোমার চিন্তার কিছু নেই, আমি আছি। তোমায় সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি পৌঁছে দেবো। কিন্তু আমার উত্তর শুনে সে এবার হালকা পেছনের দিকে সরে গিয়ে মূর্তির পাশে দাঁড়ালো। তারপর আবেদনময়ী কণ্ঠে বলল, দেখতে পাচ্ছিস না, আমি একদম সুস্থ আছি। আমি তো এখন শুধু গ্রাম জুড়ে নিজের প্রতিষ্ঠা চাইছি রে। লোকে আমায় পুজো করবে, ভক্তি শ্রদ্ধা করবে।
এমনকি ভয়ও পাবে। আর তার জন্য যে আজ আমার বলি লাগবে রে, বলি। কিন্তু তুই তো সব বন্ধ করে দিয়েছিস। আয় তুই আমার কাছে আয়, আয়। বুঝলাম আলোর দেহে আবার ওই দেবী রুক্মা অবস্থান করেছে, আর এসব তিনিই বলছেন। কিন্তু মধুসুন্দরী দেবী আর সমস্ত দেবদেবীর কৃপা আমার সাথে থাকায় কোনো কিছুই আমায় প্রভাবিত করতে পারল না। পেছন থেকে একটা হাওয়া আমার কাঁধে স্পর্শ করার আগেই দেখি তীব্র আলোতে চোখ ঝলসে গেল। পেছন ফিরে দেখি ওই শয়তান লোকটার দেহ আগুনে জ্বলছে। বুঝলাম সবই ঈশ্বরের কৃপা, তাই মনে মনে আমার প্রাণ রক্ষা করার জন্য ওনাদের ধন্যবাদ দিলাম। এরপর আমি সামনে ঘুরে এগিয়ে যেতে লাগলাম মূর্তির দিকে। তার আগেই আলোর দেহের মধ্যে থাকা সেই দেবী আমার দিকে আসতে চাইলেও কিছুতেই আসতে পারছেন না। হয়তো আমার দেহের চারপাশের শুভ শক্তি ওনাকে আসতে বাধা দিচ্ছে। উনি কিছু করতে না পেরে ভয়ঙ্কর দৃষ্টে চেয়ে রইলেন আমার দিকে। আমি ততক্ষণে সেই মূর্তি নিয়ে ছুঁড়ে দিলাম হোমের আগুনে। সঙ্গে সঙ্গে এক বিকট চিৎকারে ভরে গেল চারপাশ। আলোমার দিকে তাকিয়ে দেখি সে শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমি তার কাঁধে হাত দিতে সে আস্তে আস্তে আমায় জিজ্ঞেস করলো, আপনি কে বলুন তো? তার কথা শুনে বুঝলাম ওই অপদেবী তার দেহ ছেড়েছে। তাই হেসে বললাম, এখন না, পরে সব জানবে। তারপর শিবশক্তির কাছে গিয়ে ওনার জ্ঞান ফেরালাম। উনি উঠেই নিজের মেয়েকে দেখে খুশিতে মেয়েকে জড়িয়ে ধরলেন। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, কি করে কি করলেন ঠাকুর? আর এতক্ষণ কি আমি অচৈতন্য হয়েছিলাম? আমি বাড়ি ফিরে সব বলবো এই বলে ওদের সাথে বাড়ি ফিরলাম। কাজল দেবী নিজের মেয়েকে ফিরে পেয়ে কেঁদে ফেললেন। তারপরও আরও একটা দিন ওনার সাথে বাড়িতে ছিলাম। বেশ এলাহি ব্যবস্থা করেছিলেন আমার জন্য। সাথে করে ওনাদের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করে এসেছিলাম। তবে ওনার মুখে শোনা ধর্মগ্রন্থের কোনো সন্ধান ওই বাড়িতে পাইনি। তাই উনি বলেছিলেন সেই পুঁথি যদি উনি কোনোদিনও পান তাহলে আমার কাছে দিয়ে যাবেন। এতটা শোনার পর কিশোরী বলে উঠল, আর সেই পুরনো ধর্মগ্রন্থ খুঁজে পেয়ে তিনি আজ চন্দনপুর থেকে মঠ লেনে ছুটে এসেছিলেন বইটা দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, যেই পুঁথি মূর্তি নিয়ে এত কিছু, সেই পুঁথি খুঁজে পেয়ে নিজের বাড়িতে সাজিয়ে রেখে আবারও বিপদ ডেকে আনার তো কোনো মানে হয় না। তাই দিয়ে গেলেন আমার কাছে। আমি বললাম, তা ঠিক, তবে ঠাকুরমশাই এই ধর্মগ্রন্থ কি আপনার কোনো কাজে আসবে? সব জিনিস যে কাজে আসবে এমন তো কোনো মানে নেই। স্মৃতি হিসেবেও কিছু রাখা ভালো। আর তোমরা যে আমার কথায় বিশ্বাস করো না, কিন্তু এই ধর্মগ্রন্থটা তো মিথ্যে নয়। তাই আমার বলা আমার জীবনের কথাগুলোও মিথ্যে নয়, বুঝলে কিশোরী? কে বলল বিশ্বাস করি না? আমি তো আপনার ওই অতিরঞ্জিত ঘটনাগুলো ছাড়া সবই বিশ্বাস করি, আর সেটাই আপনি বুঝতে চান না। রাখো তো বাবু এসব। তোমরা কি বুঝবে না বুঝবে সেই দিয়ে আর আমার কি হবে? হ্যাঁ সেই ছাড়ুন তো এসব। বলছি, আজ বিকেলে নতুন ধুতি পাঞ্জাবি পরে যাবেন নাকি ঘুরতে? বেশি দূর না, সামনেই একটা মেলা বসেছে, সেইখানে। তোমরা যাও বাপু, আমার আর মেলায় যাওয়ার বয়স। এর মধ্যে চারি এসে আমাদের বলল, বাবার কথা ছাড়ুন তো, আমরা সবাই মিলে আজ মেলায় যাব, সাথে বাবাও যাবে। তবে তার আগে চলুন খেয়ে নেবেন, না হলে সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, পেটে যে একেবারে ইঁদুরে ডন মারছে। আর কিছুক্ষণ পরে হয়তো খিদের জ্বালায় বাইরে বেরিয়ে আসবে। আর এই যে ঠাকুর, তাহলে ওই কথাই রইল, দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সবাই মিলে মেলায় যাব। তোমরা যদি এতে খুশি হও তাহলে তাই হবে।
এতক্ষণ তোমরা শুনছিলে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও দেবী রুকমা, রচনা ইশিকা হাজরা। আজকের গল্প পাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য। গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। কিশোরীর ভূমিকায় ছিল শঙ্খ। এছাড়াও অন্যান্য চরিত্রে আমাদের সাথে ছিল তৃষা, প্রীতম এবং সৃষ্টি। আজকের গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট থেকে বৃষ্টি। তাহলে কেমন লাগলো তোমাদের আমাদের আজকের গল্প? যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্রতি সপ্তাহে এরকম দারুণ স্বাদের গল্প শোনার জন্য। বেল নোটিফিকেশনটা অন করে দিও আমাদের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে আরও একটা নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন পর্বে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।